প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিদ্যাবাড়ি থেকে আমি শাহান মুস্তফা। কেমন আছেন আপনারা সবাই? একটু জানাবেন। আর আজকে আপনাদের লেকচার নাম্বার কত? 2 মেবি না? 2 নম্বর লেকচার থেকে মূলত বেশ কিছু টপিকস দেওয়া আছে এখানে, আপনারা দেখতেই পাচ্ছেন। সো এনটিআরসি এর জন্য খুব বেশি একেবারে সবগুলো গুরুত্বপূর্ণ আপনাদের জন্য না। ঠিক যে সকল ব্যাপার বা যে সকল টপিকস আপনাদের গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে ভালো আছি এটা বলা যাচ্ছে না। গতকাল থেকে মোটামুটি অসুস্থ। তো তারপরেও চেষ্টা করছি নিজেকে একটু সুস্থ রাখার। আপনাদের ক্লাস, তো ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। এই জন্য হয়তোবা আপনারা আছেন, এতটা সুস্থ না, মোটামুটি আর কি। মোট- ওষুধ খেয়ে যেহেতু এসেছি, সুতরাং আশা করি সমস্যা হবে না। এটা হয়তো সিজনাল কোনো জ্বর বা সর্দি কাশ হতে পারে। তো যাই হোক, প্রথম লেকচারে আমরা আপনাদেরকে মোটামুটি ভাবে ভৌগোলিক যে পরিস্থিতিগুলো আছে বাংলাদেশের পুরোপুরি শেখানোর চেষ্টা করেছি। এখানে যেটা আছে আপনাদের আজকের লেকচার নাম্বার 2, এইখানে বেশ কিছু টপিকস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে খুব বেশি সব পড়তে হবে এমন কোনো কথা নেই। যদি আমি আমার মতো করে আপনাদের দাগিয়ে দেই যে আসলে এনটিআরসি এর জন্য ঠিক কোনগুলো গুরুত্বপূর্ণ, বা বিগত সালগুলোতে আপনাদের কোন প্রশ্নগুলো আসছে বা কোন টপিকসগুলো থেকে আসতে পারে, এরকম এখানে 3 থেকে 4টা টপিকস আছে আপনাদের, সর্বোচ্চ 3 থেকে 4টা। বাঙালি জাতির উদ্ভব বিকাশ, এটা একটা। এখানে বলা যায় এটা 99%। বাংলার প্রাচীন জনপদ 99%। প্রাচীন শাসন আমল থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এটা 95%। মুঘল শাসন 95% বলা যায়। 99% এটা হতে পারে, আসতে পারে। আর এটা হচ্ছে 99%। হ্যাঁ। আর জাগরণ গুলো এগুলো তেমন একটা না, এটা 90% বলা যায়। অর্থাৎ আমরা 99%-এর জন্য যদি খুঁজি তাহলে 4টা টপিকস পাবেন। এখান থেকে 4টা পাবেন 8টির মধ্যে। সো আমরা আগে যেটা পরীক্ষায় সচরাচর আসে ওগুলোকে আগে শেষ করার চেষ্টা করব, বা আপনাদের ওখান থেকে বেশি গুরুত্ব দেব। আর বাকি যেগুলো আছে এগুলো আমরা মোটামুটি ভাবে টাচ করে যাওয়ার চেষ্টা করব। যদি কখনো পরীক্ষা এসেও যায় তারপরে যেন ভুল না হয় বা ছিটকে না যান আর কি। হ্যাঁ, তো কি অবস্থা সবার? আসুক, সবাই এখনো আসে নাই, অনেকে আসে নাই, দেখি একটু আমরা সময় নেই। আপনাদের যদি কিছু বলার থাকে চেষ্টা করব। প্রথমত 4টা টপিকস আগে বোঝাবো, আর তারপরে 8টা টপিক্সের ব্যাপারে যেগুলো সচরাচর পরীক্ষায় আসার মতো এগুলো বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমত বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ, যেটা এখানে দেখতে পাচ্ছেন, আমি একটা চ্যাপ্টারে পুরোটা শেষ করে দেবো। মানে এইটা পিকচারে আমি এটা পুরোটা শেষ করার চেষ্টা করব, তাহলে আপনারা সহজে বুঝে যাবেন। আর ওদিকে পড়ার দরকার হবে না। দেখেন, এক নজরে বাঙালি জাতির উৎপত্তির কথা বলা আছে। এক নজরে বাঙালি জাতি কিভাবে ঠিক উৎপত্তি হলো, এখান থেকে আমরা দেখি যে কিভাবে উৎপত্তি হলো। বাঙালি জাতি প্রাথমিকভাবে আমরা জানি যে বাঙালি জাতি না, পৃথিবীতে যত জাতি আছে সবগুলো জাতি প্রাইমারিলি বলা হয়ে থাকে যে 4টি অংশে বিভক্ত ছিল। অর্থাৎ 4টি ভাগ ছিল তাদের মধ্যে। এই 4টি অংশে বিভক্ত থাকার পরে আস্তে আস্তে যে এই ভাগগুলো হলো, আমরা বাঙালিরা ঠিক কিভাবে আসলাম এটা হচ্ছে আমাদের মূল জানার বিষয়। এই জানার বিষয় থেকে আমরা যদি দেখি যে এই 4টি জাতির মধ্যে নেগ্রিটো যারা আছে, নেগ্রিটো বাংলাদেশে যে জাতিগুলো বলা হয় এটা হচ্ছে কোলা, মুন্ডা, সাঁওতাল। এরা যারা আছে এই কোলা, মুন্ডা, সাঁওতাল জাতি এখন পর্যন্ত নেগ্রিটোর অন্তর্ভুক্ত। মানে এরা একটু কুৎসিত এবং কালো হয়ে থাকে। এবং দক্ষিণ আফ্রিকা মহাদেশের যারা আছে, আফ্রিকা মহাদেশে আপনারা সবাই জানেন এই এলাকাগুলোতে নেগ্রিটো জাতি বসবাস করে। দ্রাবিড় জাতি হচ্ছে আফগানিস্তান, তুর্কি, যে ইরান, হাফসি, আফগান, তুর্কি, মুঘল, এই জাতিগুলোকে বলা হয় দ্রাবিড় জাতি। ভোটচীনীয় যারা আছে মূলত মঙ্গোলিয়া এবং চীনের আশপাশে যে মানুষগুলো বসবাস করে তাদেরকে মঙ্গোলীয় বা ভোটচীনীয় বলা হয়। তাহলে মূল জাতিগোষ্ঠী আমরা আসলাম কোথায় থেকে? আমরা আসলাম অস্ট্রিক থেকে। আমাদের আদি পিতা বা আদি জাতি যদি আমরা বলে থাকি, আমাদের আদি জাতি বা আদি পিতা হচ্ছে অস্ট্রিক। অস্ট্রিক আসার পরে এই যে মাঝপথে 2টা ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে অনার্য নরগোষ্ঠীতে পরিণত হলো, আর একটা হয়ে গেল আর্য নরগোষ্ঠী। কিসে? অনার্য এবং আর্য নরগোষ্ঠীতে পরিণত হলো। এক দল হচ্ছে খুবই ফর্সা, একদল খুবই কালো। একদল খুবই ফর্সা, একদল খুবই কালো। সো ফর্সা এবং কালো এমন একটা আকার ধারণ করলো, ফর্সা এবং কালো এসে এখানে এক হয়ে গেল। ফর্সা এবং কালো হয়ে কি হলো? এক হয়ে গেল। এক হয়ে আরেকটা জাতিগোষ্ঠী তৈরি করলো, এটাকে সংকর বলা হয়। অর্থাৎ মিক্স। মিক্স পর্যন্ত
আমরা দেখেন আমরা যে বাঙালি জাতিগোষ্ঠী আমাদের চেহারাতেই সেটা ফুটে ওঠে, কারণ কালো এবং ফর্সা যখন এক জায়গা হয়ে গিয়েছে, হওয়ার ফলে আমরা একটা নতুন রং ধারণ করেছি, যেটা আমরা এখন বলি শ্যামলা বর্ণ, তাই না? আমাদের ম্যাক্সিমামের গায়ের বর্ণ কি? শ্যামলা বর্ণের আমরা হয়ে থাকি। এটার মূল কারণ হচ্ছে আমরা দুটো বর্ণ থেকে মূলত আমাদের আবির্ভাব হয়েছে। এই জন্য বলা হচ্ছে আর্য এবং অনার্য মিলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া শুরু করলো, এবং এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে কালো সাদার সংমিশ্রণে একটা নতুন জাতিগোষ্ঠী তৈরি হয়ে গেল। এটাই হচ্ছে শঙ্কর জাতি। অর্থাৎ বাঙালিদের আরেকটা পরিচয় হচ্ছে শঙ্কর। এই শঙ্কর থেকে আস্তে আস্তে বাঙালি জাতিতে আমরা পরিণত হয়ে গেলাম। শঙ্কর থেকে কি হলাম? বাঙালি জাতিতে পরিণত হলাম। আমাদের পরীক্ষায় এটা আসে, বাঙালি জাতির আদি বা পূর্বপুরুষ কারা? আর্যরা বলা হয়ে থাকে, কারণ আর্যদের আমরা বেশিরভাগ নিয়েছি। তবে বাঙালি জাতির উৎপত্তি হয়েছে কোথা থেকে? অস্ট্রিক জাতিগোষ্ঠী থেকে। বাঙালি জাতির অপর নাম কি? শঙ্কর জাতি। এগুলো পরীক্ষা এভাবে আপনাদের মূলত এসে থাকে। তো এখান থেকে এইভাবে পরীক্ষা আসে। আর এই যে আর্য জাতিগোষ্ঠী থেকে আপনাদের এনটিআরসিতে দুটো প্রশ্ন আসে। আর্যদের ধর্মীয় গ্রন্থের নাম হচ্ছে বেদ। আর্যরা কোন ধর্মাবলম্বী ছিল? সনাতন ধর্মাবলম্বী ছিল। আর্যরা কোথায় বসবাস করত? ইউরাল পর্বতে। কোথায়? ইউরাল পর্বতে। এটা ইরান এবং মধ্য এশিয়ার মাঝামাঝি একটা জায়গা। ইউরাল পর্বত ইরান এবং মধ্য এশিয়ার মধ্যে একটা জায়গা হচ্ছে ইউরাল পর্বত। এখানে তারা মোটামুটি ভাবে কি করতো? বসবাস করত আর্যরা। এই মোটামুটি, অর্থাৎ আপনার পুরো বই জুড়ে, এই পুরো চ্যাপ্টার জুড়ে যে প্রশ্নগুলো আছে, এখানে আমি একটা ব্যাপারে আপনাকে সব ক্লিয়ার করে দিলাম, যাতে ওগুলো আর পড়তে হয় না বা পড়ার দরকার না হয়। আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে নিতে পারেন, আপনাদের যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে? তো এখান থেকে মূলত আমরা বাঙালি জাতি হয়ে গেলাম, বাংলা জাতি হয়ে গেলাম। আর এই বাঙালি জাতি আজ পর্যন্ত আমরা আছি। এবং বাঙালি জাতির একটা বড় অংশ হচ্ছে শঙ্কর জাতি। আমাদের গায়ের রং কেন এরকম শ্যামলা? শুধুমাত্র এই জন্যই যে আমরা দুটো জাতিগোষ্ঠী নিয়েছি। তবে এটাতে কোনো প্রকার কনফিউশন বা হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। শ্যামলা হলেও সমস্যা নেই, কিন্তু আমরা হচ্ছি পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জাতি। অর্থাৎ আমাদের অস্ট্রিক অর্থাৎ বাঙালি জাতি না, শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের সকল জাতিকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে কি বলে আকর্ষণীয় জাতি হিসেবে আখ্যায়িত করা হয়। তো ওই হিসেবে আমাদের কোনো আফসোসের কারণ নেই। কারণ আপনি বেশি ফর্সাও ভালো না, বেশি কালো ভালো না, তাই না? বেশি ফর্সা ভালো না, বেশি কালো ভালো না, মাঝামাঝি জিনিসটাই তো ভালো। তো আমরা ওই জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত, এই জন্য আমাদের বলা হয় সবচেয়ে আকর্ষণীয় জাতি। আপনি আমেরিকা যদি যান, সেখানে দেখবেন সাদা ধবধবে, হ্যাঁ, চুলগুলোও সাদা, ভালো দেখা যায়? যায় না। আবার আপনি ইউরোপে আসেন, সেখানে আবার সাদা, চুলগুলো লাল। আপনি আফ্রিকায় যান, সবাই কালো। আপনি মধ্যপ্রাচ্যে দূরপ্রাচ্যের দিকে যান, মঙ্গোলিয়া, চীন, জাপান, থাইল্যান্ড, তাইওয়ান, এগুলো আবার দেখবেন কেমন? ছোট্ট, ফর্সা, নাকগুলো বেঁটে, মানে নাকগুলো বুঝছে আর কি, যেটা বলা হয় থাকে। কিন্তু একমাত্র জাতি হচ্ছে আমরা দক্ষিণ এশিয়ার, যারা এক একজনের সাথে একজনের কোনো প্রকার চেহারার মিল নেই। এবং আমাদের মানে চেহারাটার মধ্যে একটা মায়াবী ভাব আছে, যেটা পৃথিবীর আর কারো নাই। আপনি যদি মধ্যপ্রাচ্যে যান, সেখানে মেয়েদের চেহারা বা ছেলেদের চেহারা চোখের রং অন্যরকম হয়ে থাকে। তো চোখের রং কালার অন্যরকম হওয়ার কারণে এদের আবার ডিফারেন্স দেখা যায়। শুধু আমরাই আছি যারা যারা যাদের মধ্যে এক একজনের সাথে একজনের কোনো মিল নেই। চায়নাতে যান, জাপানে যান, দক্ষিণ কোরিয়া যান, ওদের মেয়েগুলো প্রায় সেম, একই লেভেলের হয়, ফেস টেস যা আছে সব একই। মানে একজন এক দেখলে আরেকজনকে মনে হবে যে এটা মনে হয় দেখলাম। হ্যাঁ। সো ওই জায়গায় আমরা সম্পূর্ণ ভিন্ন, এবং আমাদের প্রকৃতিগতভাবে আমরা সুন্দর হয়ে জন্ম নিয়েছি। এই জন্য আমাদেরকে আকৃষ্ট করে, বা আমরা আমেরিকায় গেলেও সবাই পছন্দ করে, আফ্রিকাও গেলেও পছন্দ করে, কারো আমরা মানে ঘৃণার পাত্র হই না। এটা হচ্ছে মূল কারণ। ওকে, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন। ঠিক আছে? এবার যেটা আপনাদের আমি পড়াবো, স্ক্রিনশট দেওয়া হলে একটু বলবেন, আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। অনেকে আবার শুধু পড়ার মধ্যে ব্যস্ত থাকতে চেষ্টা করে, তো এই জন্য একটু আমাদের তাড়াতাড়ি করতে হবে। এবার আমি যেটা দেখাবো, বাঙালি জাতি কিভাবে বাংলা শব্দ আসলো। হ্যাঁ, বাংলা শব্দ কিভাবে উৎপত্তি হলো, বাংলা শব্দের উৎপত্তি হলো কিভাবে, এটা একটু জাস্ট অ্যানালাইজ করে আপনাদের লিখে দিচ্ছি। ওই সব পড়ার দরকার নেই, যেগুলো লিখে দিচ্ছি সেগুলো শুধু পড়বেন। এই বাংলা একদিনে কিন্তু আসে নাই, বাংলার বিশাল একটা চেঞ্জ আছে। হ্যাঁ, ঠিক আছে, দেখেন বাংলার চেঞ্জটা দেখেন।
বাংলা শব্দটা প্রাথমিকভাবে আমরা যদি বলি প্রাইমারিলি ছিল অং শব্দ। কি ছিল? অং শব্দ। আর আপনারা সবাই জানেন এই যে অনুস্বর আমাদের সাথে যোগ হওয়ার কারণ কি? অনুস্বর আমাদের সাথে যোগ হওয়ার কারণ হচ্ছে অবশ্যই এটা চীনা ভাষা। ঠিক আছে, অবশ্যই এটা কি ভাষা? চীনা ভাষা। কারণ চীনারা সবসময় ওই অনুস্বর বেশি ইউজ করে, তাদের নাম বলেন, তাদের কাজ বলেন, সবকিছুতে অনুস্বর শব্দটা বেশি তারা ইউজ করে। এই যে অং শব্দটা প্রথমত আপনাদের পরীক্ষা আসে, বাংলা শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? বাংলা শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? বাংলা শব্দটির উৎপত্তি হয়েছে চীনা শব্দ কি থেকে? অং থেকে। চীনা শব্দ অং থেকে বাংলা শব্দের উৎপত্তি হয়েছে। তাহলে এটার আপনাদের পরীক্ষা আসবে চীন শব্দ বা চীনা শব্দ অং। এই অং শব্দের আবার একটা অর্থ আছে, তারা অং শব্দ বলতে জলাভূমিকে বোঝাতো। কি বুঝতো? জলাভূমি। অর্থাৎ প্রাচীনকালে চায়নারা বাংলাকে জলের ভূমি বলতো। কারণ আমাদের সবাই আপনারা জানেন ভূপ্রকৃতিগত দিক থেকে বাংলাদেশ কিন্তু কি একেবারে সম্পূর্ণরূপে বলা হয়ে থাকে 80 ভাগ বাংলাদেশের জমি হচ্ছে নব্য প্রতিষ্ঠিত, মানে কেবল হইছে আর কি। মাত্র 20 ভাগ, এর মধ্যে টারশিয়ারি যুগের ভূমি হচ্ছে 12%, আর প্লাইস্টোসিন কালের ভূমি হচ্ছে 8%। এই দুটো ভূমি হচ্ছে 20% মিলেই হচ্ছে আমাদের পুরাতন ভূমি। আর বাকি 80% জায়গা নব্য প্লাবন ভূমি, অর্থাৎ হিমালয় পর্বত থেকে যে নদীগুলো এসেছে এই নদীগুলো থেকে প্লাবিত হয়ে নদীগুলোর পলি মাটি জমে জমে বাকি 80% জমি বাংলাদেশে তৈরি হয়েছে। এই জন্য এই জায়গাটা আগেরকার যুগে বা প্রাচীনকালে এই জায়গাটা সম্পূর্ণ জলাভূমি ছিল, বা বিভিন্ন বিল, খাল, বিল, নদী এরকম ছিল। এই জন্য চীনারা আমাদেরকে অং হিসেবে ইউজ করতো বাংলাকে। শুধু বাংলা না, ভারতীয় মহাদেশ পুরোটাকে তারা অং হিসেবে ইউজ করতো। তো এটার পরে পরে আস্তে 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 মানে আস্তে আস্তে তারা সেটাকে বাংলা ভাষায় রূপান্তরিত হলো। এখন আসেন বাংলা শব্দ প্রথম কোথায় ইউজ করা হয়? বাংলা শব্দ প্রথম ব্যবহার করা হয় কোথায়? বাংলা শব্দ প্রথম ব্যবহার, এটা পরীক্ষা আপনাদের আসে। এই জন্য আমি এটা দিয়ে দেব। এটা হচ্ছে আইনে আকবরী নামক যে গ্রন্থ আছে, আপনারা জানেন আইনে আকবরী, এটা হচ্ছে সম্রাট আকবরের জীবনী। হ্যাঁ, আইনে আকবরী নামক গ্রন্থে সম্রাট আকবরের জীবনীতে সর্বপ্রথম বাংলা শব্দটি ব্যবহার করা হয়। এটা আসে পরীক্ষায় আপনাদের। তারপর আরেকটা প্রশ্ন আসে, সর্বপ্রথম বাংলাদেশ শব্দ ব্যবহার করেন কে? বাংলাদেশ শব্দ ব্যবহার করেন কে সর্বপ্রথম? বাংলাদেশ শব্দ ব্যবহার করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। কে এটা? বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। সর্বপ্রথম বাংলা শব্দ ইলিয়াস শাহ, হ্যাঁ, ইলিয়াস শাহ সর্বপ্রথম বাংলা শব্দ ইউজ করেন। তিনি এই বাংলাদেশ শব্দটিকে মূলত আরবিতে ব্যবহার করেন। আরবিতে হচ্ছে মূলকি বাঙ্গালা। কি ইউজ করেন? মূলক ই বাঙ্গালা। অর্থাৎ মূলক মানে হচ্ছে দেশ, আর বাঙ্গালা মানে বাংলাদেশ। এই মূলকি বাঙ্গালার মাধ্যমে শামসুদ্দিন ইলিয়াস শাহর মাধ্যমে মূলত বাংলাদেশ শব্দটা চলে আসে। এইটা বাংলাদেশ, অনেকে বলে যে বাংলাদেশ নামকরণ করা হয় 5ই ডিসেম্বর 1969 সাল, বঙ্গবন্ধু নামকরণ করে। এটা আসলে ভুল তথ্য। এটা অনেক আগে বাংলাদেশ নামকরণ করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। সো এটা শুধু বাংলাদেশ নামকরণ আমাদের 1971 সালে বা 1969 সালে হয়নি, এটা অনেক আগের নাম। আমরা ভুল তথ্যগুলো জেনে অনেকেই ভুল জেনে থাকি। ঠিক আছে, তাহলে এটা মোটামুটি তা ক্লিয়ার তো নাকি সবাই, যে বাংলা, বাংলা ভাষা, বাঙালি জাতি, তিনটা নিয়ে আর কোনো কনফিউশন আছে আপনাদের? দোয়েল খাতুন কনফিউশন আছে কোনো? বলেন। দোয়েল পাখির নামে নাম রাখছেন, জাতীয় পাখি দোয়েল। হুম, জাতীয় পাখির নামে নাম রাখছেন আপনি। আর কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? থাকার কথা না, থাকলে বলবেন। এটা এটা তো আরেকবার বোঝানোর কোনো আমি কারণ দেখি না, একমাত্র তাসলিমাকেই দেখতে পাচ্ছি। এই কোনো তথ্য দেখেছেন যে 3বার করে 2বার করে বোঝানোর এখানে হয়ে আছে এতগুলো তথ্যকে? এইগুলো যেগুলো আমি এতক্ষণ আপনাদের বুঝিয়েছি, এগুলোতে কোনো কনফিউশন আছে আপনাদের? থাকলে বলেন যে স্যার কনফিউশন আছে, কোনো কিছু বোঝেন নেই। লাস্টেরটা যেটা বললাম যে বাংলাদেশ শব্দটা প্রথম ব্যবহার করেন কে? বাংলাদেশ নামকরণ, বাংলাদেশ নামকরণ প্রথম করেন কে? বাংলাদেশ নামকরণ করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ।
বাংলার স্বাধীন প্রথম নরপতি বলা হয়, প্রথম বাঙালি সুলতান বলা হয়ে থাকে, এ যা কিছু আছে এনাকে বলা হয়ে থাকে। প্রথম বাংলা তার দখলে ছিল, প্রথম তিনি পুরো বাংলার অধিপতি ছিলেন এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। তিনি বাংলাদেশকে প্রথমত আরবিকভাবে মুলকি বাংলা হিসেবে আখ্যায়িত করেছিলেন। মুলকি বাংলা শব্দের অর্থ হচ্ছে বাংলাদেশ, অর্থাৎ মুলক মানে হচ্ছে আহ, দেশ, আর বাংলা মানে বাংলাদেশ। ওকে, মুলকি বাংলা। এখন আসেন পরে আপনাদের যে চ্যাপ্টারটা আছে, আমি পরের চ্যাপ্টারটা একটু দেখার চেষ্টা করি। এই যে এটার পরে বাঙালি জাতিগোষ্ঠী আপনাদেরকে বোঝানো হচ্ছে, বাংলা শব্দের উৎপত্তি। এই যে দেখেন, মূলকী বাংলা, বাংলাদেশ, বাংলা, বাংলাদেশ, এটা কে করেন? শামসুদ্দিন ইলিয়াস শাহ। এখানে একবারে স্পষ্ট করে আপনাদের লেকচার শিটে দেওয়া আছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। আমি এই জন্য আলোচনা করে দিলাম আপনাদেরকে। এখন আসেন বাংলার প্রাচীন জনপদ। এই বাংলার প্রাচীন জনপদগুলোকে কিন্তু আমি সচরাচর টেকনিকে পড়িয়ে থাকি। আমার অন্যান্য কোর্সে যারা আছেন তারা মোটামুটি এটা জানেন যে এটাকে টেকনিকে পড়াই, যাতে আপনাদের আর এইটা নিয়ে কোনো ভুল না হয়। হ্যাঁ, সো আমি এটা আপনাদেরকে আজকেও টেকনিকে পড়িয়ে দেব, যাতে করে আপনাদের আর সহজ মনে হয় এবং ভুল না করেন। এটা ম্যাপের মাধ্যমে আমি টেকনিকটা দিব, এজন্য এখানে নেওয়া আর কি। দেখেন, এখানে জনপদের ক্ষেত্রে যদি আমি বলি প্রাথমিকভাবে, প্রাইমারি যদি আমরা বলি প্রাথমিকভাবে, প্রাচীনকালে বাংলাদেশে বা ভারতে জনপদ ছিল মোট 16টি। কতটি জনপদ ছিল? 16টি জনপদ ছিল প্রাচীনকালে। এই 16টি জনপদ কালের পরিক্রমায় আলাদা আলাদা হইতে 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 এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছেছে 7টি বা 6টি জনপদে। আমরা 6টি জনপদে এখন বলতে পারি, একটা জনপদ আছে শুধুমাত্র ওটার নাম। বাংলাদেশে এখন পর্যন্ত জনপদ রয়েছে 6টি। কতটি? 6টি জনপদ রয়েছে। এই 6টি জনপদের মধ্যে দেখেন, 1 নম্বর হচ্ছে পুন্ড্রু, 2 নম্বর গৌর। বরেন্দ্র জনপদ পুন্ড্রুর ভিতরে ঢুকে গেছে, তার মানে এটার দরকার নেই। বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, এই কটা, 1 2 3 4 5 6, অর্থাৎ এই 6টা জনপদ এখন পর্যন্ত বাংলাদেশে বিদ্যমান আছে, বা বাংলাদেশের মানুষ এই 6টা জনপদকে এখন পর্যন্ত চেনে। যদিও আমরা কাউকে বোঝাইতে পারবো না যে এইগুলো এইগুলো পুন্ড্রু, এগুলো হ্যান ত্যান, এটা। তবে 6টা জনপদ এখন বলা হয়ে থাকে যে 6টা জনপদ পৃথিবী বা বাংলাদেশের মধ্যে বিদ্যমান। আর বাকি যে জনপদগুলো আছে এগুলো ভারতের ভিতরে ঢুকে গিয়েছে, এজন্য ওগুলো নিয়ে আমাদের আলোচনা করার দরকার নেই। আমাদের জনপদ থেকে যদি আসে, এগুলো থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন কথা হচ্ছে, যেগুলো পরীক্ষায় সচরাচর আপনাদের আসে এগুলো সবগুলোই 2টা করে। হরিকেল যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, হরিকেল 2টো অঞ্চল। হরিকেল কয়টা অঞ্চল? 2টো অঞ্চল, সিলেট এবং চট্টগ্রাম। সিলেট এবং চট্টগ্রাম, তাই এটা সহজে মনে রাখা যায়। অর্থাৎ পাহাড়ি যে এলাকা আছে এই 2টা মিলে হচ্ছে হরিকেল। সমতট 2টা অঞ্চল, কুমিল্লা এবং নোয়াখালী। কুনো, হ্যাঁ, কোনো ব্যাংক বা কুমিল্লা নোয়াখালী, কোনো দিয়েও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কুমিল্লা নোয়াখালী এই এলাকার যে মানুষগুলো আছেন তারা বসবাস করে সমতট এলাকায়। ঠিক আছে। চন্দ্রদ্বীপ বলা হয়ে থাকে কোন এলাকাকে? প্রাচীন বরিশালকে কি বলা হতো? চন্দ্রদ্বীপ বলা হতো। কিসের? প্রাচীন বরিশালকে। আর বঙ্গ এবং পুন্ড্রু এবং গৌর, এই ব্যাপারগুলো আপনাদের একটু, বঙ্গ এবং পুন্ড্রু এই দুটো বেশি এলাকা জুড়ে বিস্তৃত। তাই আপনাদেরকে বঙ্গ এবং পুন্ড্রু আমি জাস্ট আপনাদের সহজ একটা 2টা টেকনিক দিয়ে বুঝিয়ে দেব, যাতে করে বঙ্গ এবং পুন্ড্রু নিয়ে আর কোনো ঝামেলা না থাকে। কি বলেন সবাই? টেকনিক দিব নাকি এমনি পড়িয়ে যাব? কোনটা বলেন? কোনটা চান আপনারা? আপনারা যেটা চাচ্ছেন সেটাই দেবো, কোনো সমস্যা নেই। টেকনিক না? সবাই টেকনিক খোঁজে নাকি? হুম, পাস করতে হবে নাকি? আমি নাকি বলেন? পাস করতে হবে না? যেভাবে হোক পাস করতেই হবে। আচ্ছা, এই পাস করে কি আপনাদের কোনো উপকার হবে যদি রিটেন ফেল করেন? হুম, প্রিলি পাস অনেকবারে করতে পারেন, কিন্তু রিটেন যদি ফেল করেন, কোনো প্রিলি পাসের দাম আছে? কারো দাম কিন্তু নেই। সো অবশ্যই চেষ্টা করবেন রিটেন বাই প্রিলি পড়ার জন্য, সব সময় আমি বলে থাকি রিটেন বাই প্রিলি দুটোই পড়তে হবে। আচ্ছা, যে কোনো মূল্যে জব পেতে হবে, এটা কোনো কথা কইলেন? জীবনের চেয়ে জবের দাম বেশি? এখন আপনি তো ওই যে আবেগে যদি বলে ফেলেন এ প্লাস পাইনি আমি সুইসাইড করে ফেলবো, যে কোনো মূল্যে বলতে এটা বলা যাবে না। এটা বলা যাবে না। বলতে পারেন যে স্যার আমার জবটা খুবই আর্জেন্ট। হুম, জবটা খুবই আর্জেন্ট, এটা বলতে পারেন।
জি, রূপক কান্তি সানা বলেন, খুলনা থেকে। আনমিউট করা আছে, জাস্ট আনমিউট করে কথা বলেন। আদাব স্যার। জি, আদাব। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। স্যার আসলে স্যার মানে সাধারণ জ্ঞান ক্লাসটা করে অনেক ভালো লাগছে যে আপনি টেকনিকে শেখান। এবং আগে এত ভালো বুঝতাম না স্যার, এই মনে থাকতো না এই বিভিন্ন বিষয় নিয়ে, যেমন এই যে বিভিন্ন টপিক ঘোলাতো মানে এই যে বিভিন্ন জেলা, তারপর বঙ্গ, এসব নিয়ে ঘোলাতো। এখন স্যার আমার মূল কথা তো এটা, আমি যে কথা বলতে চাচ্ছি স্যার, আমি এই নিবন্ধনে স্কুল পর্যায়ে আমার একটা আদার্স কোর্স করা আছে ধর্মে। স্যার আমার হিন্দু ধর্মে, স্যার আমার এটা দিলে ভালো হবে নাকি স্যার আমার অর্থনীতিতে দিলে ভালো হবে স্যার? এটা একটু যদি আমাকে ইয়ে করতেন। আপনি হিন্দু ধর্মে খুব তাড়াতাড়ি জবটা পাবেন, ঠিক আছে? হিন্দু ধর্মে আচ্ছা খুব স্যার। তাড়াতাড়ি জবটা পাবেন যদি কোর্স করা থাকে ধর্মে। আর আচ্ছা ইকোনমিক্সে স্যার। করলে আচ্ছা। সেটাতে আপনি আপনার সবার সাথে প্রতিযোগিতা করতে হবে। যেমন অনেকে আছে অ্যারাবিক, অ্যারাবিক সাবজেক্টের থাকে, তো অ্যারাবিক জি স্যার। সাবজেক্টের সিট প্রত্যেক বছর খালি যায়, মানে পাশ করে না ওই আচ্ছা। পরিমাণ। হ্যাঁ, তো আচ্ছা। সেক্ষেত্রে আচ্ছা। দেখা যায় ওই যারা ওখানে পাশ করে তাদের সবার চাকরি হয়, স্কুলেও হয়, আচ্ছা। কলেজেও হয়। তো আপনার ধর্মেরও ক্ষেত্রে সবাই তো আর ধর্মকর্ম ঠিকভাবে মানে না, আর সবাই চায় বেসিক গুলো নেওয়ার জন্য, অনেকে ধর্মের পরীক্ষা দেয় না। সেহেতু আপনি যদি ধর্মের পরীক্ষা দেন আপনার জন্য বেটার হবে, এটাতে আপনি সহজে চাকরি পাবেন, ঠিক আছে? তো আপনি ওটাতেও ফোকাস করতে পারেন নিজেকে, কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা। ওকে। স্যার। জি স্যার। আর বিস্তারিত অন্য সময় আমি কথা বলে নেবো, টেনশনের কোনো কারণ নেই, আপনাকে বলবো আমি। এবার আসেন তাহলে, এটা মনে হয় লেখা শেষ সবার। আমি এখন দেখাবো যে বঙ্গ জনপদকে ঠিক আপনি কিভাবে মনে রাখবেন এবং পুন্ড্র জনপদকে কিভাবে মনে রাখবেন, এগুলো আপনারা আশা করি লিখে নিয়েছেন। আর এখন আমরা দেখব বঙ্গ জনপদ আর পুন্ড্র জনপদকে কিভাবে মনে রাখা যায়। প্রথমে যদি দেখি যে বঙ্গ জনপদ, আমি সবাইকে অলরেডি পড়িয়ে দিয়েছি, যারা অন্যান্য কোর্সে আমাদের ভর্তি আছে আপনাদেরও দিচ্ছি। বঙ্গের ডিজিএম ফরিদ, এই কার শব্দ করে কার, খুব, এই জন্য আপনাদের আমি আনমিউট করতে চাই না, বুঝছেন? মানে আনমিউট আপনি হয়ে আছেন, আপনি নিজেও জানেন না। হুম, এটা খুবই খারাপ জিনিস। মিউট করে দিলাম। এই সাবিনা ইয়াসমিন, আপনি দেখতে আছেন, আপনি আনমিউট, আপনি মিউট করবেন না। তাহলে বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক, এটা দিয়ে মোটামুটি ভাবে আপনি পুরোপুরি বঙ্গকে মনে রাখতে পারবেন। আমি আনমিউট করে দিচ্ছি, সবাইকে মিউট করে দিচ্ছি, আপনাদের সাথে আসলে আনমিউট করে লাভ নাই, আপনারা নিজেরাও বোঝেন না। হুম, দেখেন, বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক। এই বঙ্গ বলতে বঙ্গ জনপদকে বোঝানো হচ্ছে। ডি বলতে যেটা বোঝানো হয়, ডি বলতে দেখেন মিডল স্টপে, ডি বলতে ঢাকা জনপদকে বোঝানো হয়েছে। কাকে? ঢাকা। জি বলতে গাজীপুরকে বোঝানো হয়েছে। জি বলতে কোন জনপদ? গাজীপুর জনপদকে বোঝাচ্ছে। এম বলতে কোন জনপদ? এম বলতে ময়মনসিংহকে বোঝানো হয়েছে। ময়মনসিংহ এলাকাও প্রাচীনকালে কিসের ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। ফরিদ বলতে তো ভালো করেই বোঝার কথা, ফরিদপুরকে বোঝানো হয়েছে। ফরিদ বলতে কোন এলাকা? ফরিদপুরকে বোঝানো হয়েছে। খুতে হচ্ছে খুলনা, খুলনা এলাকাও বঙ্গের জনপদের অন্তর্ভুক্ত ছিল। বতে বরিশালও জনপদ ছিল বঙ্গের। এখানে তো চন্দ্রদ্বীপ বলা আছে, প্রাচীন চন্দ্রদ্বীপ, কিন্তু তারপরে বরিশালের কিছু অংশ বঙ্গ জনপদে ছিল। পতে যদি আমরা দেখি পটুয়াখালী, পতে কি? পটুয়াখালী এলাকা মূলত কিসে ছিল? বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। এবং সর্বশেষ কতে হচ্ছে কুষ্টিয়া, এই কুষ্টিয়া জনপদও বঙ্গের অন্তর্ভুক্ত ছিল। এই মোটামুটি 9টা জনপদ ওই সময়ে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল। আপনাদের পরীক্ষায় আসে যে ঢাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল, অথবা এভাবে আসে নিম্নের কোন জনপদটি বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। এতে করে ঢাকা আসে, ময়মনসিংহ আসে, গাজীপুর আসে, ফরিদপুর আসে, এগুলো কিন্তু পরীক্ষায় চলে আসে। সো এই জন্য এটাকে সুন্দর করে লিখে রাখেন, তাহলে পরীক্ষার হলে যদি আসে আশা করি ভুল করবেন না বা ভুল হবে না। সবাই এটা লিখে রাখতে পারেন। এখানে এই যে বোর্ডের সাথে আমি দাঁড়াইলে কেমন ক্যামেরা করে দিছে, বোর্ডে আমি দাঁড়াইলে দেখো পড়া অর্ধেক দেখা যায় না। ওনারা যে কি সেট আপ করে যায় আমি এটা বুঝি না। এটা আমাকে সরে যেতে হচ্ছে বারবার, এটা তো ক্যামেরাটা ওইভাবে সেট আপ করবে না। হ্যাঁ, আপনার এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। বঙ্গের ডিজিএম ফরিদ খুব পেটুক,
এটা দিয়ে মোটামুটি ভাবে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত যে সকল এলাকা আছে পুরোটাই এখান থেকে কাভার হয়ে যাবে। আর পরীক্ষায় যা আসবে এখান থেকে আসে সবচেয়ে বেশি। ঠিক আছে, এখান থেকেই সবচেয়ে বেশি আসে আপনাদের। সবচেয়ে ভালো হয় আপনাদের লিখে না নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখা, তাহলে ভবিষ্যতে আপনারা স্ক্রিনশট করলেই হবে, আমারও সময় কম ব্যয় হবে আর কি। ওকে, এবার আমরা আসি আর যে দুটো জনপদ আছে, পুন্ড্রু জনপদ এবং বরেন্দ্র। পুন্ড্রু এবং বরেন্দ্র দুটো একই জিনিস। হ্যাঁ, পুন্ড্রু এবং বরেন্দ্র হচ্ছে একই জিনিস। পুন্ড্রু প্লাস বরেন্দ্র, এটাকে মনে রাখার জন্য একটা সহজ টেকনিক, এটা হচ্ছে পুতুলকে রংরাজের হাতে তুলে দেব। হ্যাঁ, পুতুলকে রংরাজের হাতে তুলে দেব, মানে তুলে দেওয়া বলতে বিবাহ দেওয়ার যে ব্যাপারটা থাকে আর কি। পুতুলকে বলতে পুন্ড্রু জনপদ, রং বলতে বোঝানো হয় রংপুর এলাকাকে, রংপুর যারা বাড়ি, যাদের বাড়ি রংপুরে তাদেরকে বোঝানো হয়। রাজ বলতে বোঝানো হচ্ছে রাজশাহী এলাকাকে। কোন এলাকা? রাজশাহীতে যাদের বাড়ি, রাজশাহী বিভাগ পুরোটায়। এবং তুলে দিব দরকার নেই, তুলে হাতে তুলে দরকার নেই। দিতে হচ্ছে দিনাজপুর, দিতে কোন এলাকা? দিনাজপুর। আর বতে হচ্ছে বগুড়া। এই মোটামুটি চারটা এলাকা হচ্ছে পুন্ড্র জনপদের অন্তর্ভুক্ত। তখন যেহেতু জেলা খুবই কম ছিল, এই জন্য এই চারটার মধ্যে যা কিছু আছে পুরোটাই। হ্যাঁ, বরিশাল চন্দ্রদ্বীপ জনপদ, চন্দ্রদ্বীপ জনপদ না তো, বরিশালকে প্রাচীনকালে কি ডাকা হতো? চন্দ্রদ্বীপ ডাকা হতো, এটা জনপদের অন্তর্ভুক্ত না। হ্যাঁ, অপর নাম। এরপর আসেন আরেকটা বাকি থাকলো, সেটা হচ্ছে গৌর। গৌর মাত্র একটা জায়গা আছে বাংলাদেশে, এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। কোনটা? চাপাই নবাবগঞ্জ হচ্ছে একমাত্র জায়গা। এটা প্রাচীনকালে কার অন্তর্ভুক্ত ছিল? গৌড়র। এছাড়াও ভারতের মুর্শিদাবাদ এবং মালদহ যে জেলা আছে, মুর্শিদাবাদ এবং মালদহ জেলাও এই চাপাই নবাবগঞ্জের অন্তর্ভুক্ত। যেহেতু আমরা এটা বলছি না বা আপনাদেরকে ভারত পড়াচ্ছি না, এই জন্য শুধুমাত্র চাঁপাই নবাবগঞ্জকে মনে রাখবেন, এটা থেকে পরীক্ষা আসবে। এর বাইরে আর বাকিগুলো আসবে না, মুর্শিদাবাদ বা মালদহ এগুলো পরীক্ষায় আসে না। ওকে, তো আশা করি জনপদ থেকে আজকের পর থেকে আপনাদের অনেকের কনফিউশন থেকে যা জনপদগুলো, আজকের পর থেকে আর ভুল হবে না। জনপদ সংবিধান থেকে শুরু করে বেশ কিছু টপিকস আপনারা মনে রাখতে পারেন না। এই মনে না রাখতে পারার কারণে অনেক সময় ভুল করে বসেন। আজকের পর থেকে আশা করি আর ভুল হবে না আপনাদের। লেখা শেষ হলে বলবেন স্যার লেখা হয়ে গেছে। যেহেতু জনপদ শেষ হলো, তার মানে এখন শাসনে চলে আসলাম আমরা। অর্থাৎ জনপদের পরে পরে আমাদের প্রাচীন কাল চলে আসবে, প্রাচীন কালের পরে মধ্যযুগ, মধ্যযুগের পরে আমাদের বর্তমান যুগের কথা আমরা আস্তে আস্তে শেষ করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখন চলে আসি, আমাদের জনপদ চলে গেল, জনপদের পরে পরে যেটা আসতে পারে, তাহলে বাংলা চলে গেল, বাংলা ভাষা চলে গেল, বাঙালি জাতি চলে গেল, জনপদ চলে গেল। এখন তাহলে অবশ্যই আসার কথা হচ্ছে জনগোষ্ঠী। আর জনগোষ্ঠী মানে হচ্ছে শাসনকাল। আমরা শাসনকাল নিয়ে এখন কথা বলবো। তার আগে এখান থেকে একটা দুটা প্রশ্নের উত্তর দেন, দেখি পারেন কিনা পারেন। যে বাংলার সর্বপ্রাচীন জনপদ ছিল কোনটি? কোনটা হবে? উত্তর করেন দেখি, কমেন্টে উত্তর করেন, কমেন্টে সব উত্তর করেন। এটা তো পারবেন দেখা যাচ্ছে, তারপরেও দেখা যাক, উত্তর করেন। হ্যাঁ, এরপর এটা বলেন দেখি, বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝানো হয়? বরেন্দ্র বলতে কোন এলাকাকে বোঝানো হয়? কোনটা হবে? ভেরি গুড, উত্তরবঙ্গ। প্রাচীন বাংলার সমতট বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? সমতট কোন অঞ্চলকে বোঝানো হয় সমতট বলতে? ফারজানা বলেছে, হ্যাঁ ভেরি গুড। তার মানে আশা করি পড়া শেষ জনপদ থেকে। ওকে, মানে প্রত্যাশা করি যে এখান থেকে আর আসলে আপনারা ভুল করবেন না। এখন আমরা চলে যাই প্রাচীন শাসন আমল। প্রাচীন শাসন আমলের ক্ষেত্রে খুব একটা বেশি মানে প্রশ্ন আসে না আপনাদের এনটিআরসি এ। ঠিক আমি যেগুলো আপনাদের দাগাবো ওগুলোই পড়বেন বেশি করে। দেখেন, এই যে মৌর্য যুগ, অর্থাৎ আপনারা সবাই জানেন যে গ্রিক বীর আলেকজান্ডার 327 অব্দে কোথায় আসে? ভারতে আসে। কত অব্দে?
327 অব্দে, আপনারা আলেকজান্ডারের নাম শুনেছেন। অব্দ বলতে মূলত বোঝানো হয় অর্থাৎ খ্রিস্টাব্দের আগে, সেই সময় উপর থেকে নিচের দিকে সাল গণনা করা হতো, এজন্য অব্দ হিসেবে ধরা হয়। 327 অব্দে তিনি আসেন, এসে ভারতের যা আছে স্বর্ণ মুদ্রা সেগুলো লুণ্ঠন করে নিয়ে আবার তিনি চলে যান। যাওয়ার আগে তিনি তার সেনাপতি ছিলেন সেলিউকাস নামে একজন ব্যক্তি, তাকে তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত করে যান ভারতের। কিন্তু ভারতীয় জনগণ এই ইতিপূর্বে যা হয়েছে হয়েছে, কিন্তু এখন আর মেনে নিতে পারছিল না যে এভাবে আর কতদিন আমরা চলবো, আমরা অন্যের অধীনে কতদিন চলবো, কার কথা শুনবো, দাঁতের ঝাড়ানি শুনবো, তাই না? এখানে তো অনেকে আছেন না, যে হাজবেন্ড আপনাকে চাপ দিচ্ছে, চাকরি হচ্ছে না, নানান ধরনের শুনতেছেন, আপনারা কথা শুনে এখানে আছেন ভুক্তভোগী। হুম? কেন চাকরি হচ্ছে না, তোমার চাকরি হচ্ছে না কেন, চেষ্টা করো না, হ্যান ত্যান এটা ওটা। আবার এদিকে শ্বশুর শাশুড়ির একটা কথা আছে, পাশ করে বসে আছো, কোনো চাকরি করতেছো না, ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার মতো লোক পাচ্ছে না, আপনি এখানে কেন এসেছেন? দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার ইউনিট টু বি জব অ্যাট এনি হাউ, অর্থাৎ আপনাকে যে কোনো মূল্যে হোক একটা জব পাইতে হবে, তাই তো? এই উদ্দেশ্যে কিন্তু এখানে ম্যাক্সিমাম গুলো আপনারা আছেন, আমি জানি। তো এটা কেন বলেন? যখন দেয়ালে পিঠ থেকে যায় কোনো কিছু আর থাকে না, অর্থাৎ ম্যারিড যারা আছেন তাদের ফ্যামিলিগত বন্ডিং এর সমস্যা হয়ে যাচ্ছে, আবার আনম্যারিড যারা আছেন তাদের অনেকের বিয়ে হচ্ছে না। একজন একটু আগে বললো যে স্যার চাকরি নাই তো বিয়ে নাই। হ্যাঁ, আসলে এই চাকরি নাই তো বিয়ে নাই, বিয়ে হচ্ছে না, এটা হচ্ছে প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে পাশ করে বসে আছেন, কোনো জব নাই, এদিকে গরিব বাবা, গরিব ফ্যামিলি, ওভাবে বেয়ার করতে পারছে না, আপনাকে টিউশন করে করে পড়াশোনা করতে হচ্ছে। সবগুলোর উত্তর হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনার একটা জব দরকার, তাই না? সো ওই সময় আলেকজান্ডারকে যখন বারবার আক্রমণ করে ভারত থেকে আক্রমণ করতেছিল, ভারত চিন্তা করলো এইভাবে আর থাকা যাবে না, অবশ্যই আমাদের আলাদা হতে হবে, আমাদের আলাদাভাবে চিন্তা করতে হবে। তখনই মূলত এই চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে মৌর্য যুগের সূচনা হয়। এই সেলিউকাসকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য ভারতে প্রথম, যেটা আমরা বলে থাকি, শাসন প্রতিষ্ঠা করে, মৌর্য শাসন। ভারতের প্রথম শাসন প্রতিষ্ঠা করে মৌর্য শাসন। এর মাধ্যমে শুরু হয়ে গেল ভারতের বলা যায় যে মানে যে কোনো শাসক আসুক না কেন, ভারতের মাধ্যমে কি করা শুরু করলো, শায়েস্তা করার একটা ব্যবস্থা করলো। আর এখান থেকে আপনাদের এনটিআরসি সচরাচর যে প্রশ্নটা আসে, অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? এটা হচ্ছে কৌটিল্যের অর্থশাস্ত্র, এটা আসে পরীক্ষায়। ওই কৌটিল্যর অপর নাম কি ছিল, বা মূল প্রকৃত নাম কি ছিল? চাণক্য। কি ছিল? চাণক্য ছিল কৌটিল্যের প্রকৃত নাম। এখান থেকে এটা আসে, চন্দ্রগুপ্ত মৌর্য থেকে। এরপর এই পাশ থেকে যেটা আমি আপনাদের বলবো, সম্রাট অশোক থেকে 3টা প্রশ্ন আসে। আর গ্রিক পরিব্রাজক মেগাস্থিনিস কার আমলে, মানে তিনি প্রথম ছিলেন, পর্যটক হিসেবে প্রথম ছিলেন, ভারতীয় ইতিহাসে প্রথম পর্যটক মেগাস্থিনিস। তিনি মূলত কার আমলে এসেছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যর আমলে ভারতবর্ষে এসেছিলেন। তারপরে পরে এসে গেল সম্রাট অশোক। সম্রাট অশোক ছিল একজন শক্তিশালী শাসক, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য হয়তো বা তেমন একটা শক্তিশালী ছিল না, কিন্তু সম্রাট অশোক ছিল একেবারে মোটামুটি ভাবে, ইংরেজ বলেন, ব্রিটিশ বলেন, গ্রিক বলেন, সবাইকে শায়েস্তা করার মতো একজন যদি শাসক থাকেন, তিনি হচ্ছেন সম্রাট অশোক। ঠিক আছে, সম্রাট অশোক হচ্ছেন তিনি। এই সম্রাট অশোক ছিলেন মৌর্য সাম্রাজ্যের 3য় শাসক এবং ভারতের শ্রেষ্ঠ সম্রাট। তার সাথে জীবনের বেশ কিছু ব্যাপার মানে লুকিয়ে আছে। তিনি ছিলেন ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক, আমরা যে বাংলা ভাষায় কথা বলি এটার পৃষ্ঠপোষকতা তিনি করেছিলেন। তার সাথে আরো একটা ব্যাপার নিহিত আছে, কলিঙ্গ নামক যুদ্ধ। কি যুদ্ধ? কলিঙ্গ নামে যুদ্ধ তার সাথে জড়িত আছে। এই সম্রাট অশোক কথা মানে আছে যে, কথিত আছে সম্রাট অশোক শুধুমাত্র শাসনের জন্য, শাসনভার নেওয়ার জন্য তার 99 জন ভাইকে মেরে ফেলেছিলেন। এই কলিঙ্গ নামক যে যুদ্ধটা আছে, কলিঙ্গ যুদ্ধটাও কিন্তু একটা বিশাল ভয়াবহতার পরিচয় দিয়েছে। যদি আমরা বলি, আমি যদি বলি কিভাবে সেটা, সম্রাট অশোক যখন ক্ষমতা হাতে নিলেন, নেওয়ার পরে মূলত তিনি পুরো ভারতের অধিপতি হয়ে গিয়েছিলেন। বাট তার আশেপাশে যদি আমরা বলি, আহ এই যে কলিঙ্গ নামক যে রাজ্যটা আছে সেটা ছিল, এটা ছিল মানে কলিঙ্গ রাজ্য সব দিক থেকে ছিল সেরা। তারা খুবই সুখে বসবাস করেছিল, তাদের মেয়ে ছেলে সবাই সেনা মানে যুদ্ধে ট্রেনিং প্রাপ্ত ছিল, এবং সেই রাজ্যটা প্রাচুর্য ছিল প্রচুর পরিমাণ। এটা সম্রাট অশোকের মধ্যে কি হয়েছে? হিংসা তৈরি করে দিয়েছিল, যে আমার পাশাপাশি আমার কাছে মানে একটা রাজ্য বসবাস করে, সেই রাজ্যকে
আমি এখনো দখলে নিতে পারিনি, আর তারা এত সুখে শান্তিতে আছে, এটা বলা বা অপেক্ষা রাখে না। এই জন্য তারা মূলত বলা হয়েছে যে আহ, কি বলা, মানে সে প্রথমত কলিঙ্গের রাজা যারা ছিলেন, যে শাসক ছিলেন, তাদেরকে অ্যালার্ম দিয়েছে, তোমরা আমার বশ্যতা স্বীকার করো, তোমরা আমার বশ্যতা স্বীকার করো। তখন কলিঙ্গ থেকে বলা হচ্ছে, না, আমরা আমরা কারো অধীনে থাকতে চাই না, আমরা আমাদের অধীনেই থাকতে চাই, বা আমরা আমাদের মতো থাকতে চাই। এটা ছিল সম্রাট অশোকের রাগ। ঠিক আছে, এটা ছিল সম্রাট অশোকের রাগ। এই এক রাগ ঝাড়তে গিয়ে সম্রাট অশোক কলিঙ্গ নামক জায়গা আক্রমণ করে বসে। ঠিক আছে, কলিঙ্গ জায়গা আক্রমণ করে বসে। এই যে আক্রমণ করলো, এটা কিন্তু জেদের বশবর্তী হয়ে। এই জন্য আমি বলেছি, জীবনে জেদ যদি করতেই হয়, হুম, জেদ যদি করতে হয়, ভালো জেদ করেন, খারাপ জেদ করিয়েন না। আমাকে চাকরি পেতেই হবে, এটা একটা জিনিস, হুম, কিন্তু আপনারা জেদ করেন, অনেক সময় কি করেন, বাজে জেদ করে বসেন। মোবাইল ফোন থেকে ভাঙাচোরা থেকে শুরু করে যা জেদ আছে দুনিয়ার, এগুলো করেন, করে পরবর্তীতে আবার আফসোস করেন। ঠিক সম্রাট অশোকও এই কাজ করেছিল। কলিঙ্গের যুদ্ধে এতটাই ভয়াবহতা ছিল যে তিনি একাধারে বলা আছে, মানে ইতিহাসে বলা আছে যে কলিঙ্গ যুদ্ধে প্রায় 2 লক্ষ মানুষের মতো নিহত হয়েছিল। কত, 2 লক্ষ কথিত আছে, প্রায় 2 লক্ষ মানুষকে তিনি শুধু মানে গায়ের জোরে মেরে ফেলেছিলেন। ব্যাপারটা খেয়াল করেছেন কি একটা অবস্থা, 2 লক্ষ মানুষ। ওই সময়ের 2 লক্ষ মানুষ কিরকম একটা, খেয়াল করে দেখেন, এতগুলো মানুষকে মেরে ফেলেছিলেন শুধুমাত্র জেদের বশবর্তী হয়ে। এই কলিঙ্গ কেন বিখ্যাত, মেরে ফেলেছেন এটা কথা না, মেরে ফেলার পরে তিনি এই জায়গাটায় নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। না পারার কারণে তিনি নিজেই কান্নায় ভেঙে পড়েছিলেন, এবং তিনি বুঝেছিলেন যেটা আমি কি করলাম, আমার শুধু রাগের বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে। আপনারা তো অনেক সময় করেন না, করেন না, এগুলো করেন, ভাঙাচোরা করেন, থালা বাসন ভেঙে শেষ করে দেন, বাচ্চা কাচ্চারা মেরে একেবারে একাকার বানাই ফেলেন, তাই না, করেন তো। সো ওই ক্ষেত্রে তিনি তখন এই জিনিসটা বুঝতে পারলেন, পারার পরে সাথে সাথে তিনি এই যে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেন। এবং এই বৌদ্ধ ধর্ম, তৎকালীন সময় বৌদ্ধ ধর্মকে শান্তির ধর্ম বলা হতো। এই শান্তির ধর্ম, বৌদ্ধ ধর্ম ত্যাগ করে সারা জীবনের জন্য তিনি রাজত্ব ত্যাগ করে সন্ন্যাসী জীবন গ্রহণ করেছিলেন। আর এটাই এই জন্য ইতিহাসে সম্রাট অশোকের কলিঙ্গ জায়গাটা ইতিহাসের সবচেয়ে বড় জায়গা দখল করে আছে। আশা করি ক্লিয়ার সবাই। সো এটা মূলত সম্রাট অশোকের কাহিনী ছিল। তিনি তিনি প্রথম সাম্রাজ্য ছিলেন, যেটা ভারতের শ্রেষ্ঠ শাসক যাকে বলা হয়। অশোকের পরে পরে মৌর্য যুগের বিলুপ্তি ঘটে, তারপরে চলে আসে গুপ্ত যুগ। গুপ্ত যুগের ক্ষেত্রে আপনাদের খুব বেশি একটা পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা নেই। শুধুমাত্র যেটা আসে সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। আর ভারতের ইতিহাসে প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে, এটা থেকে প্রশ্ন আসে। প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে, এটা থেকে প্রশ্ন আসে। এখান থেকে শুধু এটা পড়ে নেবেন আশা করি সবাই। এরপর আসেন, প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত যুগকে। আর যেটা আসে সমুদ্রগুপ্ত থেকে আসে, যে গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক। এরপরে যেটা আসে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত থেকে আপনাদের পরীক্ষা প্রশ্ন আসে কি, বিক্রমাদিত্য উপাধি কার, বিক্রমাদিত্য উপাধি কার ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চীনা পর্যটক ফাহিয়েন কার আমলে ভারতবর্ষে আগমন করেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। কার আমলে, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে চীনা পর্যটক ফাহিয়েন ভারতবর্ষে আগমন করেন। আশা করি ক্লিয়ার সবাই। ঠিক আছে, এই যে এখান থেকে 2-3টার বেশি প্রশ্ন আসে না। যেগুলো দাগাই দেবো, আগে বলেছি যেগুলো দাগাই দেবো শুধু সেগুলো পড়ার চেষ্টা করবেন, এর বাইরে খুব একটা পড়ার দরকার নেই। এরপর আসি, আমরা দেখি কি আছে গুপ্ত পরবর্তী বাংলায় আর কি ছিল। গুপ্ত পরবর্তী বাংলা থেকে 2টা প্রশ্ন আসে, রাজা শশাঙ্ক থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, রাজা শশাঙ্ক থেকে 2-3টা প্রশ্ন আসে। স্বাধীন বাংলার প্রথম সার্বভৌম রাজা বলা হয় কাকে, 1 নম্বরে। সরি, স্বাধীন বাংলা না, গৌড় রাজ্যের মানে স্বাধীন সার্বভৌম রাজা বলা হয় কাকে, রাজা শশাঙ্ককে। প্রথম বাঙালি রাজা বলা হয় কাকে, রাজা শশাঙ্ককে। তার পাশাপাশি মহা সামন্ত কার উপাধি, মহা সামন্ত কার উপাধি, এটাও হচ্ছে রাজা শশাঙ্কের উপাধি, মহা সামন্ত। এই মোটামুটি
সম্রাট যদি আমরা বলি যে শশাঙ্ককে নিয়ে প্রশ্ন আসে। এখন কথা হচ্ছে শশাঙ্ক মৃত্যু পরবর্তী সময়, শশাঙ্কের মৃত্যুর পরবর্তী সময় পুরো ভারত জুড়ে আর কোনো ভালো শাসক ছিল না। ভালো শাসক না থাকলে সচরাচর কি হয়, এটা তো বোঝা যায়, ভালো শাসক যদি না থাকে সচরাচর ওই এলাকাটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। আর এই ভালো শাসক না থাকার কারণে রাজা শশাঙ্কের মৃত্যুর পর যেই পরিস্থিতি তৈরি হয়, একটা বিশৃঙ্খল অবস্থা ধারণ করে পুরো ভারত জুড়ে। আর যেহেতু বিশৃঙ্খল অবস্থা পুরো ভারত জুড়ে মানে তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় বলা হয় কত শতক থেকে কত শতক, সপ্তম থেকে অষ্টম শতককে মাৎস্যন্যায় বলা হয়। মাৎস্যন্যায় শব্দের অর্থ হচ্ছে পুকুরের বড় মাছ যখন ছোট মাছকে গিলে ফেলে, এটাকে বলা হয় মাৎস্যন্যায়। যেহেতু রাজা শশাঙ্কের মৃত্যুর পরে কোনো যোগ্য রাজা বা যোগ্য শাসক প্রায় 100 বছরের মতো কোথাও কোনোভাবে ভারতের ইতিহাসে আসে নাই, এই জন্য বড় রাজাগুলো ছোট রাজাদেরকে আক্রমণ করে করে সকল রাজ্য দখল করে ফেলেছিল। আর এই দখল করে ফেলার কারণে, এই অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে এটাকে মাৎস্যন্যায় হিসেবে অভিহিত করা হয়। আশা করি ক্লিয়ার। অর্থাৎ পুকুরের বড় মাছ যখন ছোট মাছগুলোকে গিলে খায়, এটাই হচ্ছে মাৎস্যন্যায়। পুকুরের বড় মাছ যখন ছোট মাছগুলোকে গিলে খায়। মিসম্যাচ হতেই পারে, আমার মতো পড়া আমি পড়াচ্ছি, লেকচার শিটের সাথে তো আপনার মিসম্যাচ দু একটা তথ্য হতেই পারে, এটা নিয়ে তো মানে কনফিউশনের কোনো কারণ নাই, তাই না? দুই একটা তথ্য মিসম্যাচ হতেই পারে, এটা নিয়ে তো মানে কারণে আপনারা এটা পড়েন ওটা পড়েন দুটাই পড়েন, সমস্যা নেই তো। আমরা তো আর মানে পিপিটি দিয়ে পড়াবো, আর কিছুদিন পরে আমরা চাইলে পিপিটি দিয়ে আপনাদের পড়াতে পারি, তখন সম্পূর্ণ আপনার আলাদা হবে পড়া, তখন আপনাকে দুটা মিস করে সুন্দর করে পড়তে হবে। ওকে, তো তাহলে এটা কি হলো, মাৎস্যন্যায় কেন বলা হয় এটা তো বুঝে গেলেন। এই মাৎস্যন্যায় পরবর্তী সময় যেটা হলো, এই মাৎস্যন্যায়কে শেষ করে দেওয়ার জন্য, ভ্যানিশ করার জন্য বাংলার ইতিহাসে চলে আসলো একেবারে সবচেয়ে বড় শাসন, পাল শাসন। রাজা গোপালের নেতৃত্বে পাল বংশের আবির্ভাব হলো বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ পাল। সবচেয়ে বড় পাল, সবচেয়ে বেশি দিন তারা ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাল বংশ। পাল বংশের আগমন ঘটলো কার পরে, রাজা গোপালের মাধ্যমে। এখন আমরা চলে আসলাম পাল বংশে। পাল বংশের রাজা গোপালকে নিয়েও নির্বাচন নিয়ে অনেক কথা আছে, আমরা সেটা অন্যদিন আলাপ করব, কারণ ওগুলো হিস্ট্রি আসলে মিথ একটা বলা যায়। পাল বা গোপালকে নির্বাচনের ক্ষেত্রে বলা আছে। এই পাল বংশ থেকে আপনারা যেটা পড়বেন, এখানে দেখেন বিশেষত্ব দেওয়া আছে আর শাসন আমল দেওয়া আছে, এই দুটা জিনিস সবচেয়ে বেশি করে পড়বেন। এখান থেকে যা আসার এখান থেকেও আসবে, ঠিক আছে? যা আসার এখান থেকে সবচেয়ে বেশি আসবে, সুতরাং এটা আপনারা সবচেয়ে বেশি গুরুত্বের সহিত পড়বেন। এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, সবাই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যার যেমন ইচ্ছা। তাহলে এটা মূলত পাল শাসন, পাল বংশ। কি আলোচনা করব একটু বলেন তো দেখি, কে? রুবেল হোসেন, কি আলোচনা করতে বলতেছেন আপনি? পাল বংশ থেকে আর যেটা আসতে পারে, পাল বংশ, ধর্মপালকে বলা হয় শ্রেষ্ঠ রাজা। এখান থেকে দুটা প্রশ্ন এসে থাকে আপনাদের, ধর্মপাল বা পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট কে একটা, আর সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন, দুইটা। ঠিক আছে, সোমপুর বিহারকে প্রতিষ্ঠা করেন রাজা ধর্মপাল, আর একটা হচ্ছে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, রাজা ধর্মপাল। এই দুটা প্রশ্ন আসতে পারে, এই পাশ থেকে আর তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা আপনাদের নেই। শুধুমাত্র এখান থেকে নেবেন পাল বংশের এই ধর্মপাল এবং গোপাল, এই যে উপরে যেটা আপনাদেরকে দাগিয়ে দিয়েছি ওটা, এবং এটার মধ্যে আপনাদের আর কোনো পড়ার দরকার নেই আপাতত। পাল বংশের এই 400 বছর শাসনের পরে পরে চলে আসলো সেন বংশ। কোন বংশ? সেন বংশ। সেন বংশ থেকে আপনারা জানেন দুটা থেকে তিনটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তারপরেও আপনারা যেটা পড়বেন, সেন বংশের এই হিস্ট্রিটা পড়বেন, যে সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন, শেষ রাজা লক্ষণ সেন। এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করে ফেলি, শেষ রাজা লক্ষণ সেন, কিন্তু শেষ শাসনকর্তা কিন্তু কেশব সেন। শেষ শাসনকর্তা কে? কেশব সেন হচ্ছে শেষ শাসনকর্তা। এটার মূল কারণ কি একটু ক্লিয়ার করে দেই।
কেন বলা হয়, অর্থাৎ সকল রাজাই শাসনকর্তা কিন্তু সকল শাসনকর্তায় রাজা নয়। এর মূল কারণ কি? রাজা হচ্ছে তারা যারা রাজ্য দখল করে, রাজা হচ্ছে তারা যারা রাজ্য দখল করে, আর শাসনকর্তা হচ্ছে তারা যারা রাজার ছেলে হয়ে থাকে, ওই রাজার কৃত যে সম্পত্তি থাকে সেটাকে ভোগ করে। আর সম্পদ দখল করা বা অন্য কোনো রাজ্য দখল করার জন্য বা অন্য কোনো রাজ্য যারা দখল করে না তাদেরকে বলা হয় শাসনকর্তা। আর যারা রাজা তারা অন্যান্য রাজ্য দখল করে নিজের আয়ত্ত বাড়ায় অথবা নিজের পরিধি বাড়ায়, তাদেরকে বলা হয় রাজা। এই জন্য লক্ষণ সেনকে বলা হয় শেষ রাজা। শেষ রাজা বলার কারণ হচ্ছে তিনি তার রাজ্যর ব্যতীত, বল্লাল সেন ছিলেন তার পিতা, এই বল্লাল সেনের দেওয়া রাজ্য ছাড়াও তিনি আরো বেশ কিছু এলাকা দখল করে ফেলেছিলেন। কিন্তু কেশব সেন তার পুত্র হওয়ার ফলেও লক্ষণ সেন যখন পালিয়ে গেলেন, পালিয়ে যাওয়ার পরে তিনি আর কোনো জায়গা দখল করেন নাই। যেহেতু জায়গা দখল করে নাই, পৈতৃক সূত্রে যা পেয়েছে সেটাই মূলত তিনি কি করেছেন, শাসন করেছেন। এই জন্য কেশব সেনকে বলা হয় শেষ শাসনকর্তা, আর লক্ষণ সেনকে বলা হয় শেষ রাজা। ক্লিয়ার? শাসনকর্তা এবং রাজার মধ্যে এই তফাৎটা আমরা দেখি সবসময়, এর বাইরে কোনো কিছু না। এবার আসি আমরা, সেন বংশ থেকে আর কি কিছু আসতে পারে? আর একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে দান সাগর এবং অদ্ভুত সাগর বইয়ের লেখক কে? সেন বংশের মধ্যেও বল্লাল সেন ছিলেন অনেকটা শিক্ষিত বা যদি বলা হয় যে শিক্ষানুরাগী ছিলেন বল্লাল সেন। তিনি দুটো বই লিখে গিয়েছেন, দান সাগর এবং অদ্ভুত সাগর। আর কলিন্য প্রথার প্রচলন করেন কে? এটাও সেন বংশের বল্লাল সেনের মাধ্যমেই হয়। আমরা অনেকেই জানি না কলিন্য প্রথা কি। কলিন্য প্রথা হচ্ছে হিন্দুদের মধ্যে চারটা আছে, আপনারা জানেন, বংশ আছে: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তাই না? এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের মধ্যে যে এই যে চারটা ভাগ, এটা মূলত বল্লাল সেনের তৈরি। তিনি এটা করে দিয়ে গেছেন এভাবে: ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, শূদ্র। এটাকে কলিন্য প্রথা বলা হয়ে থাকে। অর্থাৎ এটা তিনি স্পষ্টভাবে বলা যায় যে একটা কি বলবো আমরা, মানে ডিভাইড করে দিয়ে গেছেন একটা জাতিকে। এটা না করলেও তিনি পারতেন। এটা করার কারণে এখন দেখা যায় হিন্দুদের মধ্যে অনেক সময় ব্রাহ্মণরা আর শূদ্র বা বৈশ্যদেরকে বিয়ের পিঁড়িতে বসতে চায় না, সমস্যা করে, বা বংশগত একটা কলিন্য তারা একটা জিনিস সবসময়ের জন্য চিন্তা করে যায়। এটা না হলে চলতো। হুম, এটা না হলেও চলতো। তো যাই হোক, ওনাদের ইচ্ছা ওনারা যা করে গেছেন আপনারা জেনেছেন। এই সেই 1829 সালে এসে আপনার সতীদাহ প্রথা বিলুপ্ত হলো। 1856 সালে এসে বিধবা বিবাহ প্রথা চালু হলো। এর আগে ঠিক কি পরিমাণ, মানে এই উপমহাদেশে কি পরিমাণ মানে চলেছিল যে প্রথাগুলো, এগুলো আসলে বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, প্রচুর পরিমাণ ছিল এগুলো। সতীদাহ প্রথা ছিল ইতিহাসের সবচেয়ে, বলা হয়ে থাকে যে, মানে কি বলবো আমি, মানব ইতিহাসের সবচেয়ে নৃশংস ব্যাপারগুলোর মধ্যে একটা হচ্ছে সতীদাহ প্রথা, যেখানে স্বামীর সাথে জীবন্ত নারীকে আগুনে ঝাঁপ দিতে হতো। এটা কিন্তু সহজ ব্যাপার না। হুম? হিন্দু ধর্মে আমি জানি এখানে হিন্দুদের অনেক আছেন, আপনারা অনেক অবশ্যই শিওর যে এটা আপনাদের ধর্মে ছিল না। এটা কেউ অতি উৎসাহী ব্যক্তির মাধ্যমে আনা হয়েছে। ঠিক যেমন কলিন্য প্রথা নিয়ে আসা হয়েছে, এটাও আমার কাছে মনে হলো যে অতি উৎসাহী কোনো ব্যক্তির মাধ্যমে এই প্রথাগুলো চলে এসেছিল পৃথিবীতে। তবে চলেও গিয়েছে আবার, এটাও একটা ভালো জিনিস, যার কারণে এখন আর ওই জিনিসগুলো নেই। আর এই যুগে এসে যদি এটা থাকতো, কি একটা অবস্থা হতো দেখেছেন আপনি? একটা হিন্দু মেয়ে বা হাজব্যান্ড একটা মারা যেত, সেই জায়গায় কি বলবো আমি, তার ওয়াইফ সদ্য বিবাহিত হতে পারতো, অল্প বয়স হতে পারতো, তাকে যখন গিয়ে আগুনে ঝাঁপ দিতে হতো, সেটা কি আকার ধারণ করতো জীবন্ত অবস্থায়। এটার কারণে এটার সাথে দুটা জিনিসের রিলেট আছে। ঠিক আছে? কটা জিনিস? দুটা জিনিস রিলেট আছে। একটা হচ্ছে বিধবা বিবাহ। হয়তোবা আমার কাছে যেটা মনে হয়েছে যে বিধবা বিবাহটার কারণে এটা হওয়ার মূল কারণ হচ্ছে হিন্দুদের মধ্যে একটা প্রথা ছিল, বিধবা হলে তাদের বিয়ে হতো না বা বিয়ের প্রচলন ছিল না। এই প্রচলন না থাকার কারণে যেটা সম্ভাবনা আমার কাছে মনে হলো যে যখন বিয়ে না হতো, একজন সদ্য
বিবাহিত নারী হাজবেন্ড মারা গেল কোনো কারণে, হয়তো বা 1 সপ্তাহ 15 দিনের মধ্যে যদি মারা যায়, তার মানে সে তো একেবারে বয়স কম, 14, 15, 16, তখন তো কম বয়সে বিয়ে হয়ে যেত। এই বয়সের মধ্যে একটা নারীকে তার জীবদ্দশায় আর কখনো বিয়ে হতো না, সারাটা জনম কষ্ট করে যেতে হতো। এটা কি সহজ ব্যাপার? এটা কি মেনে নেওয়ার মতো জিনিস? অসম্ভব। হয়তোবা এই জায়গা থেকে কোনো নারী তার হাজবেন্ডের শোকে আগুনে লাফ দিয়েছিল, যে আমার তো এমনিতেও আর ভবিষ্যৎ নাই, সো আর এই জীবনটা রেখে আমার লাভ কি হবে। হয়তো আগুনে লাফ দিয়েছিল। তখন থেকেই মনে হয় এই পূর্ণতা বা তাদের মধ্যে এই জিনিসটার প্রচলন হয়েছে। আসমানি নামক একটা বই আছে, আপনারা পড়তে পারেন। সেখানে হিন্দুদের এই প্রথা বা বিধবা বিবাহ প্রথা এবং সতীদাহ প্রথা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। তো ওখানে ওই বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন এটা ঠিক কেন উৎপত্তি হয়েছে। তবে অবশ্যই এটা হিন্দুদের আদি বা হিন্দুদের ধর্মে নেই। এখানে যারা হিন্দু আছেন তারা কমেন্ট করতে পারেন আসলে কি এটা আপনার ধর্মে ছিল। এখন কেউ আছেন কিনা হিন্দু, তারা হাত তোলেন দেখি একটু। আছেন কেউ হিন্দু? যারা হিন্দু আছেন হ্যান্ড রাইজ করেন একটু। কোনো সমস্যা নেই, আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করব। বন্দনা সরকার, হ্যাঁ আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ স্যার। হ্যাঁ বন্দনা, আচ্ছা আপনি কি এই সতীদাহ প্রথা সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ স্যার, এটা জানি। আমি হচ্ছে যখন ইতিহাস পড়ছি 9-10-এ, তখন এটা একটু শুনছি। বলেন দেখি আমাদের, কিভাবে উৎপত্তি, কিভাবে কি এটার। এটার উৎপত্তি আসলে ওভাবে জানি না, বইয়ে পড়ছি যা তাই, কিন্তু আসলে আমরা তো এটা শুনি না। আমাদের মনে করেন আমার দাদা দাদি এরাও বলতে পারে না আগেকার মানুষটা কি এটা করতো। মানে স্বামী মারা গেলে তার সঙ্গে স্ত্রীকে পুড়ে দেওয়া হতো, কারণ যাতে স্ত্রী আর কোনো মানে পরকীয়া জাতীয় কোনো কর্ম না করতে পারে, এই বিষয়টা বলতো। আচ্ছা, মানে অ্যাজ এ এডুকেটেড পার্সন হিসেবে আপনার কি এটা জানার দায়িত্ব না? হ্যাঁ, জানার দায়িত্ব, কিন্তু ওরকম ভাবে এখন উঠে গেছে, ওই জন্য আর ওর গুরুত্ব নাই। কিন্তু আমাদের থাকতো ধর্মে না। যেমন আমরা একেবারে A to Z গুড়ালি, তো আমরা মোটামুটি ইতিহাস একটু পড়ার চেষ্টা করি, যারা পড়ে তো পড়ে, হ্যাঁ। তো আপনারও উচিত না এই যে একটা এইরকম একটা প্রথা ছিল এটা সম্পর্কে জানা? এই যেমন আমি আপনাকে ধরলাম, আপনি যদি জানতেন কি সুন্দর উত্তর দিতে পারতেন না আমারে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্যার আমরা তো বই পড়ে জানছি, ঠিক আছে, কিন্তু আমাদের পূর্বপুরুষ দাদা দাদি বা আমার হচ্ছে তারও আগেকার মানুষ যেগুলো, তারাও এগুলো বলেন, তার সাথে এগুলো ঘটেনি। মানে এটা অনেক আগেকার ঘটবে কেমনে, আরো ঘটনা। 200 বছর আগে আপনার দাদারও হ্যাঁ, দাদা হ্যাঁ, তখন মারা গেছে। হ্যাঁ। ঠিক আছে। ওই জন্য তারা বলতে পারেনি যখন, তাহলে আমি কিভাবে জানবো? ওই আচ্ছা, জন্য বই। রূপকান্ত সাহা, আপনি মনে হয় কিছু জানেন, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। রূপকান্তি সাহা, সানা। স্যার আসলে আমি এর বিস্তারিত ওইভাবে জানি না, আমি শুধু শুনছি যতটুকু যে আগে মানে আগেরকার সময় যে মানে স্বামী মারা গেলে স্বামীর সাথে স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো, কিন্তু এর বিস্তারিতটা স্যার আমি ওইভাবে জানিনি স্যার। কে আছেন এটা জানেন কারা? কেউ আছেন? হিন্দুদের বলেন আর মুসলমানদের বলেন, কেউ আছেন কিনা? আমি হ্যান্ড রাইজ সবার তুলে দিচ্ছি। কেউ যদি আসলে একজাক্ট কিছু জানেন আমাকে একটু বলেন, কে জানেন এই বিষয়ে? কেউ আছেন? তার মানে আমরা আমরা অতীত ইতিহাস জানি না। আপনাদের একেবারে মুসলমানরা যদি নাও জানে, হিন্দু হিসেবে আপনার জন্য ফরজ ছিল এই ব্যাপারটা জানা, কারণ আপনার ধর্মে এত বড় একটা ব্যাপার লুকায়িত ছিল। হ্যাঁ, এটা আপনার জানা উচিত না? এই জিনিসটা যদি এখন পর্যন্ত থাকতো, আপনি তো নিজে এটা আন্দোলন করে বসতেন বসতেন না? কারণ এটা এটা কেমন ধরনের নিয়ম? আমি আমি মারা যেতেই পারি, তো ওয়াইফ মারা গেলে কেন হাজবেন্ড তাহলে লাভ দিল না? শুধু ওয়াইফকেই শাস্তি পেতে হবে এই বিষয়গুলোতে? উল্টো হলো না ব্যাপারগুলো? সো যাই হোক, আমি যেটা আপনাদেরকে শেয়ার করলাম, আমি ওই যে বইটা থেকে যতটুকু জেনেছি এই জন্য বললাম যে এরকম অতি উৎসাহী কিছু ব্যাপার আছে যেগুলো আমাদের ধর্মে আছে। কিছুদিন আগে আপনারা দেখলেন যে কেউ বলে, কি বললো, জিয়াউর রহমানের নাম নিলে জান্নাতে যাওয়া যায়। হ্যাঁ, মানে আবেগের কত জায়গা, ঠিক স্পেস থাকতে পারে এইরকম কথা বলা। মানুষের তেলের একটা ব্যাপার থাকে, ভাসতে ভাসতে যদি এত ভাষা ভাসে যে ওখানে এমন ভাষা ভেসে গেছে যে জান্নাতে যাওয়া যায়, বুঝলাম। তার আগে একজন সংসদে বলল যে শেখ হাসিনার নামের সাথে হজরত বসানো যায়। এটা কত বড় আবেগ, চিন্তা করে দেখেন, তাই না? হজরত ঠিক কিভাবে বসানো যায় এটা তো বুঝতে হবে। এখন শিয়া মুসলমান যারা আছে, তারা ওই কাদিয়ানি বলেন শিয়া বলেন, তারা যখন যে যে ব্যাপারে তারাই করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যেটা হচ্ছিল, এটা হচ্ছে আপনার
আপনারা সবাই জানেন ওই যে কাজিয়া মিছিল করে, তাই না? তো সেখানে তারা আলী বা মুয়াবিয়া যাকে হোক অনুসরণ করে তারা শরীরে আঘাত করে এবং তারা ভাবে যে কত কষ্ট করে তারা মরে গেছে। কিছুদিন আগে চট্টগ্রামে একটা ভিডিও ফাঁস হলো। তো সেখানে তারা হাই মুজিব বলে শিকল দিয়ে খালি পিঠের মধ্যে মারতেছিল, ঠিক আছে? শিকল দিয়ে পিঠের মধ্যে মারতেছিল, আরেকজনকে বলতেছিল ভিডিও কর ভিডিও কর। তেলের কতটুকু যাওয়া যায় চিন্তা করে দেখেন। অর্থাৎ এগুলো কি আমরা অতি উৎসাহী না? এই যে মাজার পূজারীরা আছে, এটা তো মুসলমান। এই মাজার পূজারীরা মাজারে পূজা করতেছে, স্পষ্ট বলা আছে যে কারো মাজারে কখনোই কুর্নিশ করা যাবে না। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারেও সেটা অসম্ভব, করে না কেউ। একমাত্র কুর্নিশ করা যাবে আমাদের সৃষ্টিকর্তার মাথা মানে উপরেই, এটা নিয়ম। বাট এই মাজার পূজারীরা কি করতেছে, ওখানে যা মা বাবা সব বলে দিয়ে দিচ্ছে। আরো একটা ব্যাপার আছে, কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সবাই জানেন যে প্রতি বছরে 2-3 কোটি 4 কোটি টাকা ওঠে, তাই না? এই পাগলা মসজিদে কেন ওঠে? সবাই নাকি ওখানে টাকা দান করলে তার মনের আশা পূর্ণ হয়ে যাচ্ছে। আমি আসলে ব্যাপারগুলোতে খুবই কনফিউশনে ভুগি যে এই জিনিসগুলো কিভাবে, কোথায় থেকে কি আকারে ধারণ করলো, কোথায় থেকে আসলো, মাথায় কাজ করে না, মাথায় কাজ করে না। আপনি একটা নিয়ত করলে, আমরা সবাই জানি নমরুদের নিয়ত আল্লাহ পূরণ করে দিয়েছিল। নমরুদ এদিকে বলছে যে দুনিয়াকে সূর্যকে আলাদা করে দেবো, এটা করবো ওটা করবো, সব করতে পারতো সে। আপনারা হয়তো বোঝেন কিনা। সেলিনা সরকার, আমি আগে বলেছি আমার ব্যাপারটা আমাকে বুঝতে দেন প্লিজ। আমি কি রোবটের মতো পড়াইতে বলেন আমাকে? সমস্যা কোথায়? এগুলো কি আপনার ভালো লাগতেছে না? খুব সিরিয়াস আপনি পড়াশোনার ব্যাপারে নাকি? আশ্চর্য হয়ে যায় আপনার কথা শুনে, আপনাদের এইরকম। আমি কি আপনাদের পড়ার বাইরে গেছি এখনো? পড়ার বাইরে চলে গেছি? এরকম কেন আপনারা, বুঝলাম না। এত সিরিয়াস কেন সবকিছুতে? গল্পের ছলে না পড়ালে কখনো পড়া হয় দেখেছেন আপনি? আমাকে আমার মতো পড়াতে দেন প্লিজ। যেখানে ছিলাম কনসেন্ট্রেট নষ্ট হয়ে গেছে। যাই হোক, পড়াতে চলে যাই। ওনার পড়ার মানে পড়া, আমি আমি তো বলছি আপনাকে, আমি পড়া শেষ করার জন্য আমাকে করতে দেন। এখন আপনি যদি ঠিক করে দেন যে স্যার এটা ওটা বারবার একটা কথা বারবার বললে ভাল লাগে এটা? হুম? 2-3 জনকে এরকম দেখতেছি আমি। এটা তো আমার এখানে বুঝতে হবে যে আপনি একজনের অধীনে পড়তেছেন। হ্যাঁ, আপনি একজনের অধীনে পড়তেছেন, আমাকে আমার মতো পড়তে দেন, পড়াতে দেন। কি আজব অবস্থা! শোনেন, সিরিয়াস হবেন এত না, হ্যাঁ, সিরিয়াস হবেন এত না, মাথা রাখেন। তাহলে কোথায় ছিলাম? এই কলিন্য প্রথা থেকে গেছি। এটা থেকে তো আপনাদের আমি এটা এটা গল্পের ছলে আপনাদের বুঝাই দিচ্ছি, আপনি অথবা অন্যটা বুঝতেছেন। হ্যাঁ, কলিন্য প্রথা আপনাকে বোঝানোর ছলে আমি সেখানে চলে গেছি। এই সতীদাহ প্রথা আপনার পড়ার মধ্যে আছে, বিধবা বিবাহ আপনার পড়ার মধ্যে আছে। মাথায় রাখতে হবে যে আমি কোথা থেকে কোথায় ঢুকতেছি। হ্যাঁ, আর নেক্সট আমি যেন এরকম না শুনি আমি। তাহলে এখান থেকে কলিন্য প্রথার প্রচলন করেন বল্লাল সেন। তার মানে বল্লাল সেন যে একজন শিক্ষিত পার্সন ছিল বা শিক্ষিত একজন এডুকেটেড ছিল, এটা কিন্তু বুঝতেছেন আপনারা। হ্যাঁ, মানে এই সেন বংশের মধ্যেও যে ভালো কেউ ছিল। যাক, এর মাধ্যমে যেটা হলো সেটা হচ্ছে আমাদের বাংলার ইতিহাস বা ভারতের ইতিহাস থেকে প্রাচীন যুগের সমাপ্তি ঘটলো। কোন যুগের সমাপ্তি ঘটলো? প্রাচীন যুগের সমাপ্তি ঘটলো। প্রাচীন যুগের সমাপ্তির মাধ্যমে শুরু হয়ে গেল বাংলা এবং ভারতের ইতিহাসে প্রথম মুসলমান শাসন। মুসলমান শাসন থেকে আপনাদের এই জীবনে খুবই কম প্রশ্ন এসেছে, আমি জানি না কেমনও কম প্রশ্ন এসেছে, খুবই কম একেবারে। হ্যাঁ, এনটিআরসিতে, স্পেশালি এনটিআরসিতে খুবই কম প্রশ্ন আসতো আমাদের মুসলমান শাসন থেকে। যাই হোক, মুসলমান শাসন থেকে আমি যেগুলো আপনাদেরকে দাগিয়ে দেব। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17বার। আর ভারতের ইতিহাসে প্রথম মানে সিন্ধু বিজয় করেন কে? মোহাম্মদ বিন কাসিম। কে সিন্ধু বিজয় করেন? মোহাম্মদ বিন কাসিম। এটা আপনাদের পরীক্ষায় আসে। এরপর আর তেমন একটা এখান থেকে প্রশ্ন আসে না, এই দিক থেকেও তেমন একটা আসে না। শুধুমাত্র মোহাম্মদ বিন কাসিমের এই জিনিসটা মনে রাখবেন। আর সুলতান মাহমুদ কতবার আক্রমণ করে ভারতবর্ষ করেন? 17বার। আর এখান থেকে আমার কাছে তেমন কোনো প্রশ্ন মনে হয়নি কখনো আসছে, আপনাদের আসার সম্ভাবনাও আছে। এখান থেকে যেটা আপনাদের আসবে সেটা হচ্ছে, আমি বলেই দিচ্ছি আপনাদেরকে, ঘুরি থেকে প্রশ্ন আসে। মোহাম্মদ ঘুরি থেকে প্রশ্ন আসে, তাও তরাইনের যুদ্ধ থেকে আসে। তরাইনের যুদ্ধগুলো যেহেতু এক জায়গায় দেওয়া আছে, তারপর আমি আপনাদেরকে এখানে একটা পড়াচ্ছি। মোহাম্মদ ঘুরি কোন যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করে? তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজকে
পরাজিত করে। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। ভারতবর্ষে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? মোহাম্মদ ঘুরি। এরপর আসেন বাংলার মুসলিম শাসন। এটা জিনিস মনে রাখবেন, বাংলায় মুসলিম শাসন এবং ভারতে মুসলিম শাসন আলাদা জিনিস। হ্যাঁ, ভারতে কিন্তু 712 খ্রিস্টাব্দেই চলে আসে, বাংলায় আসে 1204-এ। আমরা এই ভুল তথ্যগুলো যেন না পড়ি। আমাদের বাংলায় শুধুমাত্র লক্ষণ সেন বাংলার অধিপতি ছিলেন এবং লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজি বাংলায় দখল করেছিলেন। তাও কার অনুমতি ক্রমে? মোহাম্মদ ঘুরির অনুমতি ক্রমে। কুতুবুদ্দিন আইবেক তাকে পারমিশন দিয়েছিলেন, তার কারণে তিনি বাংলাকে দখল করে নিয়েছিলেন। আমরা ম্যাক্সিমাম গুলোই ভুল তথ্য জানি। সিরাজউদ্দৌলা ভারতের অধিপতি ছিলেন না, সিরাজউদ্দৌলা শুধু বাংলার অধিপতি ছিলেন। আমরা সিরাজউদ্দৌলাকে ঘোলপাক খাওয়াইয়া ভারতে নিয়ে যাই, তাই না? ভাবি যে পুরো উপমহাদেশ শেষ করেছে, অথচ উপমহাদেশে মুসলমান শাসন ছিল 1858 সাল পর্যন্ত। দ্বিতীয় বাহাদুর শাহ যখন পরাজিত হলো, তারপরে থেকেই মূলত পুরো ভারত চলে যায় ইংরেজদের অধীনে। আপনাদের আরও পড়ার মধ্যে ভুল আছে। আমাদের ইংরেজরা কত বছর শাসন করে, আমাদের ব্রিটিশরা কত বছর শাসন করে, এটাও আপনারা অনেকে জানেন না। আমি জানি 100 ভাগ ভুল করবেন যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে ইংরেজরা আমাদের কত বছর শাসন করে আর ব্রিটিশরা কত বছর শাসন করে। এই যে একজন অলরেডি রুবেল উত্তর দিয়েছে, ভুল উত্তর দিয়েছে। কে বলতে পারবেন যে আমাদের ব্রিটিশরা কত বছর শাসন করেন? কে বলতে পারবেন? জাকির হোসেন স্যার, আপনার কাছ থেকে অনেক অজানা তথ্য জানা হয়ে যায়। এটা আমি আর জানাবো কেমনে? জানাইতে গেলে তো আপনারা দেখেন পড়ার জন্য একেবারে হুড়মুড় করে ফেলেন, স্যার পড়ান পড়ান পড়ান। হ্যাঁ, কোনটা? ব্রিটিশরা আমাদের কত বছর শাসন করে? কারো এখনো হয় নাই, কারো হয় নাই। হুম, আচ্ছা আমি পরে বলতেছি, ব্রিটিশ শাসন চলে আসুক আগে। তাহলে এখান থেকে বখতিয়ার খলজি, শুধু একটা জিনিস মনে রাখবেন, বখতিয়ার খলজি কত সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন? 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা দখল করেন। এর বাইরে আর তেমন কিছু এখান থেকে প্রশ্ন আসে না আপনাদের। এখন আমরা যেখানে যাব, দেখি আর কি পড়ানো যায়। দিল্লি সালতানাতের মধ্যে কুতুবুদ্দিন আইবেক থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে বাংলার লাক্স বক্স বলা হয় কাকে? লাগ বক্স বলা হয় কাকে? তিনি প্রচুর দানশীল করতেন, কুতুবুদ্দিন আইবেক প্রচুর দান করতেন এই ব্যক্তিটা, ঠিক আছে? অথচ এই মানুষটাকে প্রচুর অবহেলা করা হয়েছিল। তার জীবদ্দশায় তিনি একটু কুৎসিত ছিলেন দেখতে, তার চেহারা একটু কুৎসিত দেখতে হওয়ার কারণে তিনি কোথাও কোনো চান্স পায়নি, কোনো চাকরিতে তাকে নেওয়া হয় নাই। সেনাবাহিনীর চাকরি দেওয়ার পরেও তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল শুধু চেহারা খারাপের কারণে। পরবর্তী সময় তিনি নিজে জেদ করেছিলেন, আমি এবার দেখাবো আসলে শাসন কাকে বলে। আস্তে আস্তে তিনি পরগনা থেকে জাগিরদার হওয়ার পরে পরে নিজেই রাজ্য প্রতিষ্ঠা করে ফেলেছিলেন এবং এইভাবে করে প্রতিষ্ঠা করেছিলেন যে যারা তাকে চাকরি দেয়নি তারাই তার অধীনে কাজ করেছে। ঠিক এমনভাবে বখতিয়ার খলজিও ছিল সেরকম। বখতিয়ার খলজিও ছিল তুর্কি সাম্রাজ্যের। এই তুর্কি সাম্রাজ্যের লোক হওয়ার কারণে এই বখতিয়ার খলজি কেউ কেউ চাকরি দিত না, হাবশি বংশের হওয়ার কারণে। পরবর্তী সময় তিনি পুরো বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে ফেলেছিলেন এবং সেখানের অধিপতি হয়েছিলেন এবং দেখিয়ে দিয়েছিলেন যে জেদ কাকে বলে। ঠিক আছে, জেদ কাকে বলে, সেখান থেকেও আপনারা কিছুটা হলো মোটিভেশন নিতে পারেন। কারণ ওইখানে সবচেয়ে বড় কাজ করেছে জেদ, যে তোমরা আমাকে চেহারার জন্য নিচ্ছ না, আমি তোমাদের পুরোটা দখল করে ফেলবো। সে কিন্তু পুরোটা দখল করে ফেলেছিল জেদ করে। সো কোনো অংশে জীবনের ভাববেন না যে আপনি নাথিং, সবসময় বুঝবেন আপনি এভরিথিং। আপনার চেহারা খারাপ, দিস ইজ নাথিং, এটা কিছুই না। একটা সরকারি চাকরি পাইলে দেখবেন আপনার এমনিতে সব হয়ে গেছে। হ্যাঁ, আপনি বেটে খাটো, আপনার আপনি বা আপনার বয়স একের শেষের দিকে, অথবা অনেকে ভাবতেছেন আমার দুটা বেবি, একটা 7-8 বছর, একটা 10 বছর বয়স, আমি আর জীবনে কি করব। এটা কিছুই না। নিজেকে গড়ার সময় বেবি বা ম্যারিড বা এরকম নিয়ে কোনো ইয়ে না। আপনি যে কোনো জায়গা থেকে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। সো ভেঙে পড়া যাবে না। অথবা আপনার ফ্যামিলিতে খুবই খারাপ অবস্থা, টাকা পয়সা নেই, আহ, মানে চলতে পারতেছেন না, এটা তো ভেঙে ভেঙে পড়া যাবে না। শুধুমাত্র চিন্তা করবেন যে আপনার সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার রিজিক নির্দিষ্ট করা আছে, নির্দিষ্ট করা আছে, সেটা নেওয়ার অধিকার কারোই নেই। সো শুধু চেষ্টা করার দায়িত্ব আপনার। এতটুকু করে যাওয়ার চেষ্টা করবেন যে আপনি চেষ্টা করে যাচ্ছেন, যাতে আপনাকে আপনি দোষ দিতে না পারেন। এখন আপনি পড়তেছেন না, আপনার পড়াশোনায় কোনো মনোযোগ নেই, আপনার কোনো কিছুতে মনোযোগ নেই, স্বপ্ন দেখতেছেন প্রতি রাতে আপনি প্রভাষক হয়ে বসে আছেন এনটিআরসি এর, লাভ আছে? কোনো লাভ হবে? হবে না। স্বপ্নই শুধু থেকে যাবে। আবার পরীক্ষা দিয়ে আসতেছেন, এলোমেলো পরীক্ষা দিচ্ছেন, ভালো হয় নাই, রেজাল্ট যখন আসতেছে না, সরাসরি আল্লাহকে দুষতেছেন
আল্লাহ আমার কপালে রাখে নাই, কি হয়েছে, ভাগ্য এত খারাপ কেন? তাহলে যারা চাকরি পেয়েছে তাদের কি আল্লাহ স্পেশাল কোনো ফ্যাসিলিটি দিয়েছে? সে পরিশ্রম করেছে, সেটা সে পেয়েছে। আপনি করেন, আপনিও পাবেন, তাই না? এই যে এখানে অনেক সিরিয়াস স্টুডেন্ট আমি দেখতেছি, অনেক আবার সিরিয়াস না, অনেকে আবার গল্প পছন্দ করে, অনেকে আবার হাসি খুশি পছন্দ করে। সবার ক্যারেক্টারিস্টিক সবার সেম হয় না। কেউ হয়তো 5 ঘন্টা পরে আহ সব শেষ করতে পারে, কেউ হয়তো 50 ঘন্টা পরেও সেটা পারে না, তাই না? সো সারাদিনের মধ্যে নিজেকে নিজের সময় দেবেন, অবশ্যই চেষ্টা করবেন এটা। নামাজের সময় দিতে চাচ্ছি, আচ্ছা নামাজের জন্য কত মিনিট দেবো? 5 মিনিট। হুম, আসরের নামাজ জাস্ট পড়েই দৌড় দেবেন, হ্যাঁ। আমরা শেষ করবো ইনশাল্লাহ। 20-এর মধ্যে আপনারা নামাজ পড়ে আসেন, 5 মিনিট বিরতি দিচ্ছি, যান 5 মিনিটের মধ্যে চলে আসবেন। ওকে, থ্যাংক ইউ। যাক, বিরতির পর আবার চলে আসলাম আমরা যেখানে ছিলাম। লাক্স বক্স বলা হতো কাকে? এটা হচ্ছে কুতুবুদ্দিন আইবেককে বলা হতো। এখান থেকে আর তেমন কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষা আসে না। আমরা যদি ডিরেক্ট চলে যাই মুঘল বংশে, সুলতানি শাসনের মধ্যে যেটা আসে, সুলতানি শাসনের গিয়াসউদ্দিন মাহমুদ শাহ থেকে আসে না, ফখরুদ্দিন মোবারক শাহ থেকে একটা প্রশ্ন আসে যে ইবনে বতুতা কার শাসন আমলে বাংলাদেশে আসে? কার শাসন আমলে ইবনে বতুতা বাংলায় আসেন? আর ইবনে বতুতা কোন দেশের নাগরিক ছিলেন? মরক্কোর নাগরিক ছিলেন। তিনি কত সালে ভারতে আসেন আর কত সালে বাংলায় আসেন? এর বাইরে তেমন কিছু আর নেই, ঠিক আছে? একবারে নাই বললে চলে না, মানে আসেই না এরকম আর কি। তারপরে যেগুলো আসতে পারে এগুলো আমি দাগাই দিলাম। এখান থেকে আপনাদের যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোগল শাসন আমল। তো আমরা মোগল শাসন আমলের আগে শের শাহকে নিয়ে কিছু বলতে হবে। শের শাহ থেকে প্রশ্ন আসে, গিয়াসউদ্দিন আজম শাহ থেকে একটা প্রশ্ন আসে। সেটা হচ্ছে আহ কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল কোন সুলতানের? গিয়াসউদ্দিন আজম শাহ। কার? গিয়াসউদ্দিন আজম শাহের সাথে কবি হাফিজের পত্রালাপ হয়েছিল। আরেকটা প্রশ্ন আসে, মা হুয়ান, চীনা পর্যটক মা হুয়ান কার আমলে ভারতবর্ষে বা বাংলা সফর করেন? মা হুয়ান সর্বশেষ যিনি ছিলেন চীনা পর্যটক, এই মা হুয়ান কার আমলে আসেন? গিয়াসউদ্দিন আজম শাহের আমলে বাংলায় আগমন করেন। এখান থেকে আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শের শাহ থেকে আপনাদের গুরুত্বপূর্ণ। শের শাহ, শের শাহ থেকে 2-3টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। সড়কি আজম নামে পরিচিত ছিল কোন সড়ক? এটা একটা জিনিস। এরপর আসেন ঘোড়ার ডাক প্রচলন করেন কে? কবুলিয়াত পাট্টার প্রচলন করেন কে? মুদ্রার প্রচলন করেন কে? বেশ কিছু প্রশ্ন শেরশাহ থেকে আসে। কবুলিয়াত এবং পাট্টার প্রচলন করেন কে? উপমহাদেশে প্রথম ঘোড়ার ডাকের প্রচলন করেন কে? দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন কে? এবং মুদ্রা ব্যবস্থার সংস্কার করেন কে? এই 4টা প্রশ্ন পরীক্ষায় শেরশাহ থেকে আসে। যদিও এনটিআরসি থেকে নাও আসে, অন্য অন্য টপিকস থেকে আপনার আসার সম্ভাবনা রয়েছে। তো 4টা প্রশ্ন আপনি দাগিয়ে নিতে পারেন। ওকে, তাহলে এই 4টা আপনারা দাগে নেন। এরপরে দেখি আপনাদের আর কি আসে। এখন এদিক থেকে আর তেমন প্রশ্ন নাই, ডিরেক্ট আমরা চলে যাব মুঘল সাম্রাজ্যের ক্ষেত্রে। মুঘল সাম্রাজ্যের আগে এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এই যে আপনাদের চার্টটা আছে, কার আমলে ঠিক কে আসে এটাকে স্ক্রিনশট দেন সবাই। কার আমলে কে আসে এটা পরীক্ষার জন্য একেবারে 100% গুরুত্বপূর্ণ। এটা সবাই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। ওকে, এরপর আমরা ডিরেক্ট চলে যাব মুঘল বংশে। আর এদিক থেকে প্রশ্ন আসে না, মুঘল বংশের মধ্যে খুব একটা বেশি আসে না। আমরা যদি বলি যে সম্রাট বাবর আকবর থেকে প্রথমে যেটা আলোচনা করা আছে ওখান থেকে আসবে। আর সম্রাট শাহজাহান থেকে, হ্যাঁ, সম্রাট শাহজাহান 12 ভূঁইয়াদের থেকে যেটা আসে ইশাখা মোশাখা, এর বাইরে কিচ্ছু নাই। এর বাইরে কিছু আসে না। আমরা মুঘল শাসনে চলে যাই। মুঘল শাসনের প্রথমে যেটা দেওয়া আছে চ্যাপ্টার, চার্টটা দেওয়া আছে দেখেন। চার্টের মধ্যে মুঘল শাসনের বিশেষত্ব থেকে শুরু করে এই যে সময়কাল, এই জায়গাটা, এই কয়টা প্রশ্ন আগে দেখে নেবেন, ঠিক আছে? এই কয়টা দেখে নেবেন।
এটা মোটামুটি দেখবেন। তারপরে আমরা যদি চলে যাই, সম্রাট আকবর থেকে তেমন একটা প্রশ্ন আর আসে না। সম্রাট আকবরের একটাই প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে মুঘল প্রতিষ্ঠাতা, সরি, সম্রাট বাবরের ক্ষেত্রে একটা আসে, প্রতিষ্ঠাতা কে, আর তেমন আসে না। আকবর থেকে প্রশ্ন, আপনাদের প্রশ্ন আসে সচরাচর। আমরা আকবর থেকে দেখার চেষ্টা করবো, এগুলো থেকে প্রশ্ন তেমন একটা আসে না। আকবরে আমরা দেখব এখানে জালালউদ্দিন মোহাম্মদ আকবর, এই যে এখান থেকে প্রশ্ন আসে। প্রথমত হচ্ছে যেটা আপনাদের আকবর থেকে আসে, সেটা হচ্ছে খানে বাবা নামে পরিচিত ছিলেন কে? খান ই বাবা নামে পরিচিত ছিলেন কে? সম্রাট আকবর, একটা। হুম। এরপর এদিক থেকে যদি আমরা দেখি, সম্রাট আকবর থেকে আরো বেশ কয়টা প্রশ্ন আসে। আকবর নামা আসে, হ্যাঁ, আইনে আকবরী আসে, এরকম বেশ কিছু প্রশ্ন আসে। আমরা একটু দেখার চেষ্টা করি। দ্বীন-ই ইলাহি নামে নতুন ধর্মমতের প্রচলন করেন কে? সম্রাট আকবর। দ্বীন-ই ইলাহি, আইনে আকবরী নামক গ্রন্থ লেখা হয় কার জন্য? এটা হচ্ছে সম্রাট আকবরের জন্য। আইনে আকবরী, তার মানে কিছু রুলস সম্মিলিত বই, এটাকে বলা হয় আইনে আকবরী। এখান থেকে দুইটা। তারপরে বাংলা সনের প্রচলন করেন কে? সম্রাট আকবর। এটা আমরা সবাই জানি। বাংলা সন বা বঙ্গাব্দের প্রচলন করেন কে? এটা দেখেন, এই জিনিসটা পুরোটা পড়ে নেবেন এখান থেকে, হ্যাঁ, এটা পুরোটাই পড়ে নেওয়ার চেষ্টা করবেন। সম্রাট জাহাঙ্গীর থেকে যেটা আসে, একটা প্রশ্ন আসে, বাংলার রাজধানী ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন কে? এর বাইরে আর আসে না। বাংলার সালটা পড়ে নেবেন একবার, তারিখ সহ। এটা আপনাদের মানে জানার জন্য হলেও দরকার আছে। এরপর আসেন সম্রাট জাহাঙ্গীর। সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার সমাধি লাহোরে অবস্থিত, দরকার নাই, এগুলো খুব একটা আসবে না। এখান থেকে যেটা আসবে, এই যে জাহাঙ্গীরের থেকে বাংলার নাম মানে দিল্লি মানে ঢাকার রাজধানী জাহাঙ্গীরনগর করে কে, এটা থেকে আসতেও পারে, না পারে, খুব একটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে সম্রাট শাহজাহান, তাই না? সম্রাট শাহজাহান, তাই তো? মুঘল বংশের সবচেয়ে লাক্সারিয়াস জাঁকজমকপূর্ণ লাইফ লিড করেছে সম্রাট শাহজাহান, এবং তার অমর কীর্তি হচ্ছে কি? মমতাজ মহল, তাই না? যুগে যুগে শত শাহজাহান গড়েছে মমতাজ স্তম্ভ, কোনো মমতাজ গড়েনি শাহজাহান স্তম্ভ, দেখাতে পেরেছে শুধু মিথ্যা প্রেমের দম্ভ। কার গান এটা? মনিখানা, এটা লাইন। ভালোবাসা না পেয়ে অনেক পুরুষেই রয়ে গেছে চিরকুমার, ভালোবাসা না পেয়ে একটি রমণী নেই যে কখনো পাথেনি সংসার। বুকের ভিতর হাহাকার নিয়ে মরে গেছে কত দেবদাস, শত পার্বতী সুখে সংসার করে গেছে। প- কি? বুকের ভিতর হাহাকার নিয়ে মরে গেছে কত দেবদাস, শত পার্বতী সুখে শান্তিতে করে গেছে স্বামীর বসবাস। অর্থাৎ যুগে যুগে ধরে যা কিছু হয়েছে সবকিছুই নারীদের জন্য, পুরুষদের জন্য কিছুই করা হয় নাই। পুরুষরা শুধু আত্মত্যাগ করেছে, কখনোই পুরুষরা মানে নারীরা কখনো পুরুষের জন্য কোনো কিছু ত্যাগ করেনি। ঠিক আছে? আচ্ছা, সুর দিয়ে বলবো? সুর দিয়ে বলার মতো কিছু নেই, এটা তো সুর দিয়ে বলাও হয় নাই। এটা বলা হয়েছে, প্রথম বলা হয়েছে যে ভালোবাসা না পেয়ে অনেক পুরুষেই রয়ে গেছে চিরকুমার, ভালোবাসা না পেয়ে একটি রমণী নেই যে কখনো পাতেনি সংসার। মানে অনেক পুরুষ চিরকুমার রয়ে গেছে, কিন্তু কোনো পুরুষের মেয়ে নেই যে কখনো সংসার পাতেনি। তারপর বলেছে বুকের ভিতর হাহাকার নিয়ে মরে গেছে কত দেবদাস, আর শত পার্বতী সুখে শান্তিতে করে গেছে স্বামীর বসবাস। তারা কখনোই এরকম হাহাকার নিয়ে মরেনি। দেবদাস মরেছে, কিন্তু পার্বতী কখনোই মরেনি। এরপর বলেছে, কি বলেছে বলেন তো? শত শাহজাহান গড়ে গেছে মমতাজ স্তম্ভ, কোনো মমতাজ গড়েনি শাহজাহান স্তম্ভ, শুধু দেখাতে পেরেছে মিথ্যা প্রেমের দম্ভ। সবাই শাহজাহান গড়েছে, আপনারা যুগ যুগ ধরে দেখেছেন। হুম, যুগ যুগ ধরে দেখেছেন সব শাহজাহানেই মমতাজ স্তম্ভ গড়েছে, কিন্তু কোনো মমতাজে শাহজাহান স্তম্ভ করতে পারেনি। এখান থেকে বোঝা যায় নারীদের জন্য আমরা যদি বলি যে পুরুষরা আসলেই সবকিছু করে, আপনারা হয়তো বুঝতে পারেন না, জানেন না, বোঝেন না। হ্যাঁ, যখন দিন শেষে দেখবেন আপনি ঘরে আছেন, ঘরে বসে থাকছেন, হয়তো রান্না বান্না, লালন পালন, সন্তান জন্মদান সব করতেছেন, কিন্তু একটা পুরুষ দুনিয়ার সব চিন্তা মাথায় নিয়ে বাইরে থেকে ঘুরে আসে। কেউ কোম্পানির চাকরি করে, কেউ মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছে, কেউ টিচিং প্রফেশনে আছে। দেখবেন বসের ঝাড়ি খেতে খেতে সারাটা দিন শেষ। হুম, সারাদিন শেষ, জুতার তলা ক্ষয় করে ফেলে রাস্তাঘাটে হাঁটতে হাঁটতে গিয়ে।
যেখানে সেখানে খাবার দাবার খেচ্ছে, শরীরের ভিতরে কত বেশি ক্রিয়া ঢুকতেছে, তারপরেও মাথায় একটা চিন্তা সংসারকে ভালোভাবে চালাইতে হবে না। ঘরে যখন ফেরে তখন যদি আপনি চট করে উঠেন, সারাদিন আমি এত কাজ করি তুমি কি করো, তাহলে তো ছেলের অবশ্যই কি হওয়ার কথা, মেজাজ বিগড়ে যাওয়ার কথা, তাই না? দুনিয়ার সব চিন্তা নিয়ে সে চলে আসে, আপনার কাছে এসে একটু আশ্রয় খোঁজে যে সে হয়তো ভালোভাবে কথা বলবে। So, কোনো কালেই কোনো দিন এটা চিন্তা করবেন না আপনার হাজবেন্ড এত কষ্ট করে আসার পরে প্রথমে এসে দুনিয়ার সব অভিযোগ তাকে দেওয়া। হ্যাঁ, তাকে প্রথমে আসুক, তাকে ঠিকভাবে একটু স্থির করেন, সবকিছু ঠান্ডা হোক, তারপরে আপনার শত অভিযোগ তাকে দেন, সে কিন্তু নেবে। কিন্তু যখনই আপনার আপনার আসার সাথে সাথে আপনাদের একটা বদ অভ্যাস, পেছন পেছন ঘুরঘুর করেন, সে শার্ট খুলবে, শার্ট পেছনে যাবেন, সে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমের এখানে দাঁড়ায় থাকবেন, শুধু কথাটা বলার জন্য আজকে কিছু একটা ঘটে গেছে, তাই না? করেন না এটা? সবাই করেন, সব মেয়েরাই করেন এটা। এটা করার কারণে ওর মেন্টালিটি প্রথমেই বিগড়ে যায়। যে সারাদিন এত কষ্ট, এত বসের ঝাড়ি থেকে ক্লায়েন্টের কথা, মানুষকে ম্যানেজ করা, মাথা চিন্তা নিয়ে সারাক্ষণ থাকার পর আমি বাড়িতে যে আসলাম একটু রেস্ট নিব, একটু রেস্ট নিব, সেটা পারছি না, আমাকে এসে অভিযোগ দেওয়া শুরু করছে সারাদিনের। এটা কখনোই করবেন না। যারা আপাতত ম্যারিড আছেন বা যাদের সংসার আছে, যাদের নেই তারা তো, তারাও আছে ভাই, তারা মোবাইলে প্রান্ত থেকে ও প্রান্ত বলে তুমি আছে এটা করবা না, ওটা করবা না, ওটা করবা না, এটা যেন না দেখি, ওটা যেন না দেখি, বলেন না? বলেন তো? এটা এদের আরো শাস্তি বেশি, এদের আরো শাস্তি বেশি হয়। বাড়াবাড়ি করবেন, ওই যে কোথাও একটা কাউকে, কোন একটা পিকচার, আপনার কোনো অতীত ফ্রেন্ড আছে, বন্ধু আছে, বান্ধবী আছে, তার বোনের ভাইয়ের ছোট বোন আছে, তার কোন একটা ছবি দিয়েছে, আপনি লাভ রিয়াক্ট দিয়েছেন, তো ওইটাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবে, এটাকে কেন লাভ রিয়াক্ট তুমি দিছো? হুম, কেন লাভ রিয়াক্ট দিছো, এখন শাস্তি পাইতে হবে তোমার। এটা করেন না ভাই। এগুলো আমি সব তো বললাম এক্সপিরিয়েন্স, এগুলো জানার ব্যাপারগুলোই বলতেছি আপনাকে। এটা করেন, যারা আনমেরিড আছেন তারা ম্যাক্সিমাম এটা করেন। অনেক সময় তো বলেন ঠান্ডা রাতে তুমি যাও বাইরে দাঁড়িয়ে থাকো, আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবা, এ রুমে আসবে না, ভিডিও ফোনে রেখে তাকে আপনি দাঁড়িয়ে রাখেন। একেবারে সবকিছু বাস্তব বলতেছি, এটা হয়। সো এটাই বলেছি, শত শাহজাহান বলেছে, শাহজাহান স্তম্ভ করে গেছে মমতাজের জন্য। আপনারা নাম শুনেছেন যে কোনটা, ঝুলন্ত উদ্যান, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের নাম শুনেছেন না? স্যার নেবুসাদ নেজার কার জন্য করেছে জানেন? তার ওয়াইফের জন্য করে গিয়েছেন, তার ওয়াইফকে উপহার দিয়ে গেছেন এই ঝুলন্ত উদ্যান। পার্বতীর জন্য দেবদাস জীবন শেষ করে দিয়েছে, লাইলির জন্য মজনু জীবন শেষ করে দিয়েছে, আমির খসরু, শিরি ফরহাদ, শিরির জন্য আমির খসরু জীবনকে শেষ করে দিয়েছে, টাইটানিকের জ্যাকের জন্য, রোজের জন্য জ্যাক জীবন দিয়েছে, তাই তো? তাই নি? অবশ্যই দিয়েছে। এক হেলেনের জন্য পুরো ট্রয় নগরী ধ্বংস হয়ে গেছে। সব জায়গায় দেখেন তো কোথায় অ্যাক্টিভিটিটা কার, কে বিসর্জন দিচ্ছে। সো বুঝতে হবে যে তার আত্মত্যাগটা ঠিক আপনার জন্য কতটুকু। এরপরও না বুঝতে পারলে আর কিছু করার থাকবে না। সব জায়গায় পৃথিবী আপনি ইতিহাস খুঁজে দেখেন, মেয়েদের আত্মত্যাগের চেয়ে ছেলেদের আত্মত্যাগের পরিমাণটা বেশি, সব জায়গাতে, সব সময়, সবকিছুতে। এই জন্য আমাদের বাংলাদেশের ছেলেদের গড় আয়ু হচ্ছে 3 বছর কম মেয়েদের চেয়ে। বুঝেছেন তো? চিন্তায় চিন্তায় মাথায় শেষ, অবস্থা খারাপ। তো যাই হোক, এই সম্রাট শাহজাহান যেখান থেকে যেখানে গিয়েছিলাম, এখান থেকে আসতে পারে যেটা, তার অমর কীর্তি যমুনা নদীর তীরে, আগ্রার যমুনা নদীর তীরে তিনি করে গেছেন কি, মমতাজ মহল। এই শাহজাহান মমতাজও কিন্তু একজনের আরেকজনের ওয়াইফ ছিল, সেখান থেকে সে নিয়ে এসেছিলেন, তারপর এত ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন তাকে। হুম, এরপর আসেন, আর তার ওনাকে থেকে কি আসে আর, হ্যাঁ, ওনার থেকে যেটা আসে, ময়ূর সিংহাসন আসে পরীক্ষায়। ময়ূর সিংহাসন, ময়ূর সিংহাসন কই, এখানে নাই কেন? কাকে প্রিন্স অফ বিল্ডার্স বলা হয়? সম্রাট শাহজাহানকে বলা হয় প্রিন্স অফ বিল্ডার্স। তিনি অনেক কিছু করে গেছেন। এই যে ময়ূর সিংহাসনের কথা আপনাকে বলেছি, ময়ূর সিংহাসন, কোহিনূর হীরা, প্রত্যেকটা জিনিসে সম্রাট শাহজাহান, মানে তিনি অনেকটা বলা হয় সম্রাটদের মধ্যে সবচেয়ে ভালো একজন ইয়ে ছিলেন এই সম্রাট শাহজাহান। সো এখান থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, অনেকে অনেক কথা বলছে, দেখি কি বলেছে। অসাধারণ ক্লাস, প্রেমে, প্রেমের ক্লাস করছে মনে হচ্ছে, রাজীব বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে এটা শেখানো হচ্ছে না? বাস্তব কথা স্যার, আহ, নারী পুরুষ সমান, হ্যাঁ নারী পুরুষ সমান। আপনাকে অনেক ভালো লাগে, যাক, একজন ভালো কমেন্ট করছে স্যার। আমি, আমার বউ বলতেছে বিয়ে করতে কি আইতো ট্যাগ করতে হইব কি করছে আমি বুঝি নাই, বাংলা লিখলে বুঝতাম। হ্যাঁ, আপনি মনে হয় কোনো ভাষা, অন্য কোনো ভাষা ইউজ করেছেন। তো যাই হোক,
সম্রাট শাহজাহান থেকে দুই তিনটা প্রশ্ন আসে, আওরঙ্গজেব থেকে একটা প্রশ্ন আসে, জিন্দা পীর নামে পরিচিত কে ছিলেন, জিন্দা পীর নামে পরিচিত কে ছিলেন এবং জিজিয়া কর কে পুনঃস্থাপন করেন, এই দুইটা প্রশ্ন একটু পড়ে নেবেন। ঠিক আছে, জিজিয়া কর এবং জিন্দা পীর। দ্বিতীয় বাহাদুর শাহ নিয়ে তেমন একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায় এনটিআরসি তে আসে না। সুবেদারি শাসন থেকে কোনো প্রশ্ন বলা যায়, শুধু ইসলাম খাঁ থেকে দুই তিনটা প্রশ্ন আসে। ইসলাম খাঁ, হ্যাঁ ইসলাম খাঁ, এটা থেকে প্রশ্ন আসে। ঢাকা শহরে গোড়াপত্তন করেন কে, এটা আসে। আর হচ্ছে ধোলাই খাল খনন করেন কে, সুবেদার ইসলাম খাঁ। ধোলাই খাল এবং কে ঢাকা শহরে গোড়াপত্তন করেন কে, এই দুটা জিনিস। আর তেমন কিছু এখান থেকে নেই। আমরা এখন একেবারে ডিরেক্ট চলে যাব ব্রিটিশদের অধীনে। শায়েস্তা খানের থেকে, শায়েস্তা খান থেকে তেমন একটা পরীক্ষা প্রশ্ন আমরা পাইনি, শুধুমাত্র ওই যে লালবাগ কেল্লা কে নির্মাণ করেন বা নির্মাণ কাজ সমাপ্ত করেন কে, শায়েস্তা খান, এই একটা প্রশ্নই বারবার আসছে। আর ওই যে পরী বিবির মাজার কোথায় অবস্থিত, লালবাগ কেল্লা অবস্থিত, এই দুটা প্রশ্নের বাইরে কোনো কিছু আসে না। আমরা এখন ডিরেক্ট চলে যাব ইংরেজদের শাসনে। পানিপথের তিনটা যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, তিনটা যুদ্ধকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন সবাই। তিনটা যুদ্ধ, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়, দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় এবং 3 নম্বর যুদ্ধ কত সালে হয়। গোড়াপত্তন বলতে যে এটার গোড়া গাতে, গোড়া গাতে, গোড়াপত্তন বোঝেন না, পত্তন, গোড়াপত্তন করে যে। আচ্ছা, এতক্ষণে বুঝছি। কথা বলেছে মোহাম্মদ আব্দুল্লাহ, আপনার কথা এতক্ষণ বুঝছি যে বিয়ে করতে আসলে ত্যাগ স্বীকার করতে হবে। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার, ত্যাগ স্বীকার করতেই হবে, ওছাড়া হবে না। সবার জীবনে, সবার জন্য, সবাই সবার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। হুম? আপনি হয়তো ঘরের বাইরে কাজ করেন, কিন্তু আপনার মানুষটাও ঘরের ভিতরে বসে থাকে না। সেও এই সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত, আপনি ঠিক যখন ঘুমান তারাও তখন হাঁড়ি পাতিল মেজে তারপরে ঘরে ঘুমাইতে যায়, তাই না? কারো অবদান কম না। এবার আসেন ইংরেজদের নিয়ে আমি কথা বলবো। ইংরেজদের এগুলো প্রশ্ন আপনারা সবাই বাড়িতে পড়ে নেবেন। ইংরেজ শাসনের মধ্যে আমি যেগুলো শুধু দাগাই দেবো, ইউরোপীয়দের আগমন, এগুলোর মধ্যে প্রথম চ্যাপ্টার এটা। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে, এই যে পর্তুগিজরা কবে আসে, ওলন্দাজরা কবে আসে, ইংরেজরা কবে আসে, এটা ফার্স্ট, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন। এটার বাইরে কোনো, এটা পুরোটাই পড়তে হবে, এটাতে কোনোভাবে কমানোর কোনো কাহিনী নাই। ঠিক আছে, যেটা আছে। লেকচার শিট তো আছে, আপনাদের লেকচার শিট আছে, চিন্তার কারণ নাই। এটা পুরোটাই দাগাই নেন, এটা কমানোর কোনো উপায় নাই। আমি এখন থেকে যেগুলো আপনাদের দাগিয়ে দেবো সেগুলো পড়বেন এখান থেকে, তাহলে হয়ে যাবে। যেগুলো আপনাদের পরীক্ষা আসার মতো সেগুলো আমি বলে দেবো, এটা পুরোটা পড়বেন, এটা পুরোটা দাগিয়ে নেন। উপমহাদেশে ব্রিটিশ শাসন, এটা পড়ার দরকার নেই, আমি আপনাদের একবারে যেটা থেকে পড়তে হবে, যেটা পরীক্ষা আসে সেটা বলে দিচ্ছি। এই যে এই চ্যাপ্টারটা, এই অধ্যায়টা এক নজরে ব্রিটিশ শাসন পড়বেন। ওখানে ওগুলো বিশ্লেষণ করা আছে, বিশ্লেষণ পরীক্ষা আসে না, এটা আসে যে কে কোনটা প্রবর্তন করেন, এটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে। যেমন লর্ড ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেন 1765 সালে। লর্ড কার্টিয়ার 76 মন্বন্তর, এই যে 76 মন্বন্তরের নাম আপনারা সবাই শুনেছেন। মানে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পরে মূলত সে, এই যে লর্ড ক্লাইভ, সারা ভারতকে না, সারা বাংলাদেশের বা সারা বাংলায় কি করার জন্য, সব কিছু নেওয়ার জন্য তারা দেওয়ানি শাসন নেয়। দেওয়ানি শাসনের মূল উদ্দেশ্যটাই ছিল যে রাজস্ব কর আদায় করবে ভারতীয়দের কাছ থেকে, তারা শাসনভার করতে চায়নি। আপনাদের আমি যেটা বলেছিলাম, ব্রিটিশরা ঠিক কত বছর আমাদের শাসন করেছে, আমরা সবাই একটা ভুল তথ্য জানি। ম্যাক্সিমাম উত্তর করেছেন 190 বছর, কেউ বলেছেন 100 বছর। আসলে ব্রিটিশরা দুই ভাগে আমাদের ক্ষমতা নিয়েছিলেন, একটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা হচ্ছে সরাসরি ব্রিটিশ। সো আপনারা সবাই জানেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1757 সালে সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পরে 1857 সাল পর্যন্ত তারা শাসন করে, আমরা অনেকেই জানি না। মোট এই 100 বছর, ঠিক আছে, কত বছর, 100 বছর। আর এই ব্রিটিশরা আমাদের শাসন করে 1858 সাল থেকে 1947, এটা আপনাদের কারো অনেকের জানা নেই। এই জন্য আমি বললাম যে আপনারা ম্যাক্সিমাম উত্তর ভুল জানেন এটা। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখনো ব্রিটিশ হতে পারে না, ব্রিটিশদের অধীনে একটা কোম্পানি মাত্র আমাদের 100 বছর শাসন করেছে। যখন 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো, এই সিপাহী বিদ্রোহ হওয়ার কারণে মূলত এই সিপাহীদেরকে ধরে ধরে এনে বাংলার এই যে বাহাদুর শাহ পার্ক, আপনারা নাম শুনেছেন, এই বাহাদুর শাহ পার্কে জীবন্ত ঝুলিয়ে রাখা হতো। এই জীবন্ত ঝুলিয়ে রাখার কারণে মানুষের মধ্যে একটা নিকৃষ্ট ঘৃণা জন্মে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে।
তখন তারা ব্রিটিশদের নালিশ দেওয়া শুরু করলো, দেখেন আপনাদের কোম্পানির মেম্বাররা কি করতেছে। তখন রানী ভিক্টোরিয়া ছিল ব্রিটিশদের অধীনে, রানী ভিক্টোরিয়া ছিল তখন রানী, ব্রিটিশ রানী ছিলেন রানী ভিক্টোরিয়া। তখন তিনি বললেন যে ঠিক আছে, এখন আর কোম্পানিকে শাসন করতে হবে না, ডিরেক্ট আমরাই ভারতকে শাসন করব। তখন থেকে কোম্পানি বিলুপ্ত করা হয় এবং ভারত আমরা চলে যাই ব্রিটিশদের অধীনে। অর্থাৎ মাত্র 90 বছর আমরা শাসিত হয়েছি কার কার অধীনে? ব্রিটিশদের অধীনে। আর 100 বছর শাসিত হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে। এই জিনিসটা ভুল করবেন না। এটা পরীক্ষার হলেও আপনাদের ভুল উত্তর আসে, ওরাও ভুল উত্তর দেয়, ওরা ভুল প্রশ্ন দেয়, কিন্তু ওরা নিজেরা একটা খেয়াল করে না। হুম। এরপর যদি বলা হয় থাকে যে আহ, কক্সবাজার সমুদ্র সৈকত, আপনারা ভুল পড়েন। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম না, 4 নম্বর সমুদ্র সৈকত, 4 নম্বর। ঠিক আছে। লা ক্যাসিনো ব্রাজিল, এটা হচ্ছে প্রথম সবচেয়ে বড় সমুদ্র সৈকত। এরকম অনেক তথ্য আমরা ভুল পড়ি, অনেক তথ্য। স্যার আপনার মতো করে যদি মনে রাখতে পারতাম। বেশি বেশি পড়েন, মনে রেখে যাবেন, মনে পড়বে। হ্যাঁ, পড়েন, খালি পড়েন। মোবাইলে চ্যাটিং ফ্যাটিং ড্যাটিং, রিলস, টিকটক এগুলো বাদ দেন, তাহলে ঠিক হয়ে যাবে, সব পড়া মনে থাকবে। আমরা তো টিকটক আমাদের মাথা অর্ধেকটা দখল করে ফেলেছে। এই ক্লাস শেষ, কোনো মতে ক্লাসটা শেষ করে থবাস করে খাতা কলম সব দূরে ফেলে দিয়ে শুরু করবেন এগুলো দেখা, তো কেমনে কি? হুম? তাহলে এটা আপনারা পুরোটাই মনে রাখবেন। হ্যাঁ, এটাকে পুরোটাই মনে রাখলে আর ওই পাঁচটা নিচেরটা পড়তে হবে না। যাদের শীট নেই তারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই যে এখান থেকে এতটুকু পর্যন্ত ছিল, এতটুকু আবার স্ক্রিনশট দেন সবাই। তাহলে ওই যে ওগুলো আর বিশ্লেষণ করে পড়তে হবে না, শুধু এগুলো এক লাইন করে পড়ে যাবেন, মনে থাকবে। হুম, এক লাইন করে পড়ে যাবেন, মনে থাকবে আশা করি। এরপর আসেন, আর কি আছে আপনাদের পরীক্ষা আসার মতো, আমরা একটু দেখার চেষ্টা করি। আর মনে হয় 2টা চ্যাপ্টার আছে। সংস্কার আন্দোলনের ক্ষেত্রে আমি যেটা বলবো, এই সংস্কার আন্দোলনগুলো এতটুক পড়তে হবেই, এটার কোনো মিস নাই। সাম্প্রতিক সময় এগুলো আসতেছে পরীক্ষায়, অর্থাৎ আর সাধারণ জ্ঞান পাচ্ছে না। মুক্তিযুদ্ধের ইতিহাসে কিছুটা বিকৃতি হয়েছে, এজন্য ইতিহাস থেকে আসে না। এজন্য এই জায়গাটা পুরোটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটাও আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাও আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা নিয়ে নেন এখান থেকে। তারপর দেখি আর পরীক্ষা আসার মতো কি আছে। এই সিপাহী বিদ্রোহ পড়বেন, এখান থেকে সিপাহী বিদ্রোহ পুরোটাই পড়বেন, পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। হাজী শরীয়তুল্লাহ থেকে শুধুমাত্র ফরাইজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কে, এটা পড়বেন। দুদু মিয়া থেকে শুধু করবেন শরীয়তুল্লাহর পরে ফরাইজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন কে, এখান থেকে এটা পড়বেন। সন্ন্যাসী বিদ্রোহ খুব একটা দরকার নেই। ঠিক আছে, যেগুলো শুধু 2-3টা করে প্রশ্ন পড়লে এনাফ, এত বেশি পড়ার দরকার নেই তো এগুলো। আমরা বেশিরভাগ সময় সাধারণ জ্ঞানে খারাপ করে ফেলি, সেটার মূল কারণ হচ্ছে প্রয়োজনের অতিরিক্ত পড়াপড়ি। এই জন্য সবগুলোই গোলাই যায়, একটাও মনে থাকে না। হুম, গোলানো যাওয়া যাবে না, একবারে জিস্ট পয়েন্টগুলো পড়বেন, যেগুলো পরীক্ষা আপনার আসবেই, এরকম তথ্যগুলো পড়বেন, পড়ার চেষ্টা করবেন। তারপর দেখেন এরপর আর কি আসতে পারে পরীক্ষায়। তেভাগা আন্দোলন, রাজা রামমোহন রায়, এইগুলো দরকার আছে। এখান থেকে রাজা রামমোহন রায় পড়ে নেবেন, তিতুমির পড়ে নেবেন। এই তিতুমিরের বাঁশের কেল্লা, এটা তো আপনারা সবাই কম বেশি জানেন। তেভাগা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন একজন মেয়ে, কিন্তু হ্যাঁ, ইলা মিত্র। এটাতে নিয়ম ছিল 3 ভাগের যারা জমিতে চাষাবাদ করবে, 3 ভাগের 2 ভাগ পাবে যারা চাষাবাদ করবে তারা, আর 1 ভাগ পাবে মালিক। এটা হচ্ছে তেভাগা আন্দোলন, এই জন্য 3 ভাগ আন্দোলন বলা হয়ে থাকে এটাকে, তেভাগা আন্দোলন। আর রামমোহন রায়ের ব্যাপারে তো সবাই কম বেশি জানেন। এরপর হচ্ছে তিতুমিরের আন্দোলনও সবাই কম বেশি জানেন, শুধু পড়ে নিলেই হবে। এরপর যদি দেখি আপনাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওনাকে তো কোনোভাবে বাদ দেওয়ার উপায় নাই। হুম, ওনাকে কোনোভাবে বাদ দেওয়ার উপায় নেই। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটাকে এখান থেকে পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 3টা প্রশ্ন আসে। বিদ্যাসাগর উপাধি কে দেয়, ঈশ্বরচন্দ্র স্বাক্ষর করতেন কি নামে, তার পারিবারিক উপাধি কি ছিল, আর একটা আছে বিধবা বিবাহ বিবাহ প্রচলন করেন কে, আইন পাশ করেন কে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর বাইরে আর আসে না, 4টা। এরপর আর দেখি আপনাদের ঠিক কি আসে। আরেকটা আছে বিভিন্ন ধরনের আন্দোলনগুলো আছে। এই আন্দোলনের মধ্যে আপনারা প্রথমত যেটা পড়বেন, এখন পরীক্ষায় আসার মতো খুব বেশি একটা কিছু নেই, বঙ্গভঙ্গটাকে পড়ে নেবেন একটু। ঠিক আছে, কারণ ওই যে বলে দিয়েছি ইতিহাসের বিকৃতি, ইতিহাসের চেঞ্জ হওয়ার কারণে ভারত রিলেটেড কোনো প্রশ্ন আমাদের বাংলাদেশে এখন আর দেবে না। ঠিক আছে, ভারত রিলেটেড কোনো প্রশ্ন আপনারা কমন পাবেন না বা পরীক্ষায় আসবে না, সুতরাং ওই ওই জন্য ওগুলোকে স্কিপ করে যেতে পারেন। মুক্তিযুদ্ধের ইতিহাসের মধ্যেও বেশ কিছু চেঞ্জ আসবে। বঙ্গভঙ্গ এখান থেকে পড়বেন শুধুমাত্র।
আর কি আছে, হ্যাঁ এখান থেকে পড়তে হবে, সেটা হচ্ছে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, নীল বিদ্রোহ, তিনটা। আর এগুলো পড়ার দরকার নেই। মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার আর হচ্ছে নীল বিদ্রোহ, এই তিনটা। এর বাইরে আর পড়ার দরকার আপাতত নেই। সেলিম রেজা বলেছে ইলামিত্র আমাদের নাসলের, হ্যাঁ সবার এলাকার সবার ইলামিত্র, শুধু আপনার নাসলের না, সবার জন্য ইলামিত্র। ভাগ করে নেন কেন, শুধু আপনার একা সে? সবার, সবার জন্য আন্দোলন করেছে। এর বাইরে আমার মনে হয় না আর কিছু আপনাদের পড়তে হবে। খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন দরকার নেই, স্বরাজ পার্টি, নেহরু আন্দোলন, কোনো কিছু এগুলো দরকার নেই। এগুলো থেকে কখনোই প্রশ্ন আসে নেই, আর কখনো আসবেও না। যা যা বলে দিলাম এর মধ্যে থেকে আশা করি আপনারা কমন পাবেন। এই এই লেকচার থেকে আপনাদের সর্বোচ্চ একটা থেকে দুইটা প্রশ্ন আসতে পারে, একটা আসবে মাস্ট, আরেকটাও আসতে পারে। ওকে, যাক, যারা যারা বলছিলেন যে খুব তাড়াহুড়া করেছিলেন স্যার, পড়া পড়া পড়া, এখন তো সময় থেকে গেল, কি করবো বলেন? আপনার দ্বারা গান শুনি এখন। সেলিনা কোথায় গেল? সেলিনার দ্বারা গান শুনবো এখন, সময় থেকে গেছেন, সেলিনার দ্বারা গান শুনবো আমি। বলেন যারা হাত তুলেছেন এদেরকে একটু আনমিউট করে দেন। না দরকার নেই, সেলিনা, সেলিনা মনে হয় মন খারাপ করে ফেলছে। হুম, শায়লা বলেন, শায়লা, শায়লা কোথায়? হ্যান্ড রাইজ করেছে শায়লা। হ্যালো, সময়, আসসালামু সময় আলাইকুম যাচ্ছে স্যার। কিন্তু, নাহলে আপনাকে বাদ দিয়ে দেবো। বলেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার শুনতে সালাম। পাচ্ছেন? হুম হুম, ভালো মন্দ স্যার পরে, আগে আমি আপনার উদ্দেশ্য বলেন কি বলতে স্যার চাচ্ছেন? আমি এই গ্রুপে আজকেই প্রথম স্যার, এর আগে আর কয়টা ক্লাস হয়েছে একটু জানতে চাচ্ছিলাম। একটা ক্লাস হয়েছে, আজকে 2 নম্বর লেকচার, ঠিক আছে। স্যার ওই যে মানে অফিস থেকে ওরা বলছে যে এর আগে টোটাল একটা বা দুইটা ক্লাস হয়েছে, কিন্তু আমি তো শিডিউলে আপু দেখলাম যে আরো লেকচার অনেক তো ক্লাস একটাই, হয়েছে। 2 নম্বর দেখতেছেন, আমি তো 3 করে 2 করাবো না, তার মানে একটাই হয়েছে, এটা তো বোঝা যাচ্ছে। এখন অন্য ক্লাসের আচ্ছা, ব্যাপারে আমি জানি না, সাধারণ জ্ঞানে আপনার একটাই হয়েছে, ঠিক আছে। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এরপরে ওকে। আতিকা জান্নাত। আতিকা নাম শুনলে কলিজাটা ছট করে ওঠে, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল না? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলেন। স্যার হচ্ছে আমার কয়েকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কয়েকটা? জি জি আজকে স্যার। কম করে করেন, সময় নেই। হ্যাঁ, আচ্ছা স্যার, হচ্ছে মানে আমি অনার্স ফাইনাল দিয়েছি, তো আমি কি হচ্ছে মানে আমার কলেজে বেশি ইচ্ছা, মানে মাস্টার্স না হলে কি করতে মানে অ্যাপ্লাই করতে পারবো? এর আগে একজন স্যার ক্লাস নিয়েছিলেন, উনি বলেছেন যে মাস্টার্স ছাড়া কলেজে হবে না, তো এটা শুনে অনেক আচ্ছা, খারাপ লাগছে আর কি। এই জায়গাগুলো আপনারা, আমার মনে হয় যে আপনারা একটু মানে চালাক কম, চালাক কম বোঝেন তো। হাজার হাজার কোটি কোটি ইউটিউবে ভিডিও আছে, শুধু সার্চ দিলে হয় ভাই। হাতটা দিয়ে একটু নোকটা দিয়ে সার্চ দিবেন যে ইউটিউবে গিয়ে যে মাস্টার ছাড়া অ্যাপ্লাই করা যায় কিনা, দেখেন কোটি কোটি ভিডিও আছে। একবারে টিচার হয়ে ভিডিও দিয়েছে, অনেক জায়গায় ভিডিও দিয়েছে, তাহলে একটা জায়গায় কেন আপনি নির্ভর হয়ে যাচ্ছেন? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর একটা কোশ্চেন হচ্ছে যে মানে সার্কুলার কি দিয়েছে 13 ব্যাচের, সার্কুলার? মানে নিবন্ধনের মানে 13 সার্কুলার কি দিয়েছে, মানে আমরা যে অ্যাপ্লাই করব? এটা দিলে আপনি কেন, দুনিয়া শুদ্ধ তোল পার হয়ে যাবে, হ্যাঁ। আপসেট হওয়ার কোনো কারণ নেই। এই এই জায়গাগুলো, এই যে আতিকা, আপনার নাম শুনে মনে হচ্ছে চালাক মানুষ, কিন্তু আপনি তো চালাক না, দেখতেছি বোকা মানুষ। আচ্ছা স্যার, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে যে এরপরে আমাদেরকে আরেকদিন করেন, এগুলো রাখি দেন, প্রশ্ন রাখি দেন, না আর পরে স্যার, আরেকটা প্লিজ, বলেন। রিটেন ব্যাচ কি চালু হয়েছে এটা? চালু হয়নি, হবে আরেক মাস থেকে, ফেব্রুয়ারি থেকে। ও আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। Okay. এবার একটু ছেলেদের সুযোগ দাও ভাই, সব মেয়েগুলো। হ্যাঁ, সোয়েব হোসেন বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার জানার ইচ্ছে হচ্ছে যে সাধারণ বিজ্ঞান এবং কম্পিউটার তথ্য প্রযুক্তি, যেটা এটা কি আমাদের লাগবে কলেজ পর্যায়ে? বুঝিনি, কলেজ পর্যায়ে বলতে? কলেজ পর্যায়ে তো প্রশ্ন আসেই, সাধারণ বিজ্ঞান থেকেও আসে, তথ্য প্রযুক্তি থেকেও আসে, 4 নাম্বার আসে, 4 5 আসে, 5-এর মতো আসে। আচ্ছা স্যার, এটাই জানার ছিল। সবে লাগবে, চিন্তার কোনো কারণ নেই, এত তাড়াতাড়ি ভেঙে পড়া যাবে না। সেলিম রেজা বলেন, নাসলের বাসিন্দা, হ্যাঁ সেলিম রেজা। আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম, বলে ফেলেন তাড়াতাড়ি উদ্দেশ্য লক্ষ্য। স্যার। বাড়িতে এখন ধরেন যে আপনি যে আজ আলোচনা করলেন, এখন মানে পড়বো কিভাবে স্যার? মানে কি দেখে পড়বো? কেন শীট নাই আপনার? সিট তো নাই স্যার। এখানে পিডিএফ ফাইল আপলোড দেওয়া আছে, যদি ওয়েবসাইটে সমস্যা হয় তাহলে কাইন্ডলি একটু সমস্যা
একটু ফেস করবেন আমি জানি। আরেকবার ক্লাসটা দেখেন, দেখেন আমার কথাগুলো শুনে বা ক্লাসের একটু দেখলে মোটামুটি ভাবে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে, ওকে, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ওকে। শিল্পী, আমি তোমাদের এই গান শোনাবো। বলেন শিল্পী, বলেন। আসসালামু স্যার। এই ডক্টর ইউনুস তো আসলে এখানে, ইউনুস নাম, হ্যাঁ বলেন শিল্পী, বলেন। হ্যাঁ স্যার, না বললেও হয় প্রশ্নটা, মানে আমি অনেক আগেই করছিলাম, তখন বলা লাগতো। সেটা হয়েছে যে স্যার, একজন যদি মানে তাড়াহুড়া করে বা কয়েকজন দুই একজনের জন্য স্যার ক্লাস কখনো অন্যরকম ভাবে করবেন না, আপনারা যেরকম করতে আরে চান না রে সেভাবেই ভাই, করবেন। আমি হচ্ছি, আমারে বুঝুন তো, গন্ডারের চামড়া বুঝেন না? গন্ডারের চামড়া আমার, তা বুঝছি, আপনি আমি অনেক ঝামেলা চাই না। 1 ঘন্টা হ্যাঁ, হয়েছে, আপনি বললেন যে আপনার ক্লাস শেষ হয়ে গেছে। আমি হয়তো আমার একবারে মনে দেখা হয় এক যায় দুই যে ঘন্টা ক্লাস হয়। কি বলা আর হয় বাংলা ক্লাস স্যার আমি আগেও করেছি, মানে আমার করা আছে এইসব ক্লাস, এই মানে এই জাতীয় মানে অনলাইনে। হুম, হুম, তো যাই হোক, বাংলায় অনেক আলোচনা হয়, সেক্ষেত্রে তো আপনারা আলোচনা করেনই না আমি যতদূর বুঝি। আমি অফলাইনে ক্লাস করেছি, সরাসরি ক্লাস করেছি স্যার, হুম, বাংলা হুম। ক্লাস। বাংলা বলেন বা এই যে কি বলে এটা, সাধারণ জ্ঞানের ক্লাস বলেন, এগুলোর মধ্যে একটু আলোচনা থাকবে, অনেক কিছু উদাহরণ দিয়ে বোঝানো বোঝানোর দরকার পড়ে। আমাদের তো সাধারণ জ্ঞান আমাকে গল্প দিয়ে বোঝাইতে হয়, হয়তো অনেকে বোঝে না হ্যাঁ, এটা হ্যাঁ। যে গল্প দিয়ে তবে বোঝাতে আমাদের গেলে। উচিত যে আমরা স্টুডেন্ট যারা আছি তাদের খেয়াল রাখা যে স্যারে কি আসলে টপিকের মধ্যে দিয়ে আমাদের বোঝানোর স্বার্থে কিছু বলতেছে কি নাকি বাইরে না না, কিছু অনেকে বলতেছে। এটা বোঝে না, এই জন্য এটা নিয়ে আমি কোনো রাগ করি না, কারণ অনেকে প্লিজ এটা ভাবে এই যে কথাটা হয়তো বা। আহ, হ্যাঁ, আপনাকে বুঝতে হবে আমার যে ট্র্যাক, আমি এটাকে সেট করে নিয়েছি, অর্থাৎ আপনাকে ঠিক কিভাবে কোন উপায় আপনার মাইন্ডে পড়াটা হুম, ঢোকানো যায়, এটা হচ্ছে আমার এটাই স্যার, উদ্দেশ্য। একজন দুইজনের জন্য বা 5 জনের জন্য স্যার না না আপনি না, এটা আপনি মনে ই হয়ে করিয়েন যান না, না। আমি আপনি কারোর জন্য প্লিজ কারোর স্যার, প্রতি রাগ আপনার করি কিন্তু না। অবশ্যই থাকতে হবে যে কয়েকজনের জন্য আপনার মতামত চেঞ্জ করবেন কেন। আরে আচ্ছা না রে এটাই না, স্যার, মানে আপনি আগে চিন্তা বলা লাগতো করিয়েন না, কিন্তু এখন লাস্টে এসে বললাম, সমস্যা নেই। এটাই চিন্তা স্যার। করিয়েন না, চিন্তা মুক্ত থাকেন, আমি এর জন্য রাগ করি স্যার না। আরেকটা কোশ্চেন কি করতে পারি, সেটা হচ্ছে সংস্কৃত সাবজেক্টের ব্যাপারটা আসলে কি স্যার ওটা? এটা আমি অন্যদিন ক্লিয়ার করি, প্লিজ, আজকে সময় নেই একেবারে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার। এই ছেলেদেরকে সুযোগ দেয়। ইউনুস আলী নাকি, ইউনুস নাকি ইউনুস, হ্যাঁ ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস ভাই, বলেন। ভাই শুনি না, মেশিনের সমস্যা মনে হয়, আপনি হেডফোনটা খুলে ফেলেন। ছিলাম, জয়েন করছে এখন। মানে আজকে যে ক্লাসটা হয়েছে, হ্যাঁ, এটার কোনো লেকচার সিট আমরা পাবো কিনা, বা এটা পড়ার ওয়েটা একটু হ্যাঁ ভাই, এটা বলেন। পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন, আগে থেকে আপলোড করা আছে, ওয়েবসাইটে যান, আপনার নামে ঢুকে সেখান থেকে আপলোড নিয়ে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। হুম? একটা জিনিস স্যার, এই সিট কি অর্ডার করে নিতে হবে? এটাকে একটা ফর্ম হ্যাঁ, আমাদের দেখছিলাম। পিডিএফ ফাইল ছাড়াও আপনি যদি শিট অর্ডার করতে চান তাহলে সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন, এটা সার্ভিসে ও, ফোন দিলেই হয়ে যাবে। ঠিক আছে। আর যদি ধরেন ওইখানে পিডিএফ ফাইলে তো সেমই আছে, তাই তো? হ্যাঁ সেম আছে, আপনি পড়ে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ, এই ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাবিনা ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন না, গানের রাজা, হ্যাঁ বলেন সাবিনা ইয়াসমিন, তাড়াতাড়ি বলেন। স্যার, স্যার 12তম নিবন্ধন বেঁচে যায় সাধারণ ক্লাসগুলো সবগুলো কি আপনি নিবেন? সেটা তো আমি বলতে পারতেছি না, আপনি তো এখানে আছেন, আপনার এখানেই ক্লাস করেন। আপনার ক্লাস আজকে যে করছেন অনেক ভালো লাগছে, সেজন্য বললাম। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, সাধারণ জ্ঞান আমি যতটুকু পারি নেব, বাংলাদেশ নেব, আন্তর্জাতিক হতে অন্য স্যার হ্যাঁ আসতে স্যার, পারে। ঠিক আছে, নিবেন। ওকে, আপনার ক্লাসটা থ্যাংক ইউ, অনেক ভালো থ্যাংক ইউ, লাগছে। থ্যাংক ইউ। সময় নেই, সময় নেই, ঠিক আছে, অন্যদিন কথা বলা যাবে। আর কাকে সুযোগ দেব? রুবেল ভাইকে দেন সর্বশেষ, লালমনিরহাট। ভাইয়েরা আসসালামু যারা আলাইকুম। কথা বলতে পারেন নাই, মন খারাপ করেন না, আগামী ক্লাসে আপনাদের সুযোগ দেবো, নিশ্চিত সুযোগ দেবো। হ্যাঁ আমার রুবেল ভাই বলেন। কিন্তু লেকচারের প্রথম দিকে হ্যাঁ, ঠিক আছে, লেকচারের প্রথম দিকে ওই যে সংকর জাতি, প্রাক আর্য অনার্য আর আর্য থেকে তারপরের বিষয়টা খুব ক্লিয়ার করে দেন তো, নরগোষ্ঠী। নরগোষ্ঠী বলতে আমাদের যেটা আমাদেরকে যে নরগোষ্ঠী যেটা বলা হয় আর কি, এটা তো এখন আরো 10 মিনিট লেগে যাবে ভাই। আগামী ক্লাসে এটা আমাকে আপনাকে ক্লিয়ার করে আমি, প্লিজ, আমার 1 মিনিট হাতে সময় আছে, হ্যাঁ, আপনি এটা জাস্ট মনে রাখেন, আগামী ক্লাসে আমি ফার্স্ট বলে দেবো, এক মিনিট সময়ের মধ্যে আমি আসলে এটা ক্লিয়ার করতে পারবো না, একটু চার্ট দেখাইতে হবে আর কি। হুম, ওকে। আর ঠিক। কেউ, আর কাউকে সুযোগ দিতে পারছি না আজকে, আমি দুঃখিত। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করবো, যারা যারা কথা বলতে পারে নাই। স্যার আপনার শীটের সাথে আমাদের ওয়েবসাইট শীতের মিল নেই তো, সমস্যা কি? শীটের সাথে মিল নেই, পড়া মিল আছে, ভালো করে দেখবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা থাকলো। সুস্থ রাখবেন সবাইকে, আল্লাহ হাফেজ।